আসসালামু আলাইকুম। আমরা দুইজন একসাথে বায়োলজি পড়াচ্ছি ইন্টারমিডিয়েটে। তোমরা এইচএসসি 26 ব্যাচ, আশা করি কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে ভালো আছো এবং আমাদের আগের যে জুলজি সিকিউ এবং এমসিকিউ ক্লাস হয়েছে দেখেছো। একটু কমেন্টে জানাই দাও যে তোমাদের পারপাস সার্ভ হয়েছে কিনা। আমরা জানি যে তোমরা এখন যে টাইমটুকুর মধ্যে আছো এই টাইমের প্রতিটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট এবং সেই কারণে আমরা একটু টান দিয়ে পড়াচ্ছি, নাকি পার্টনার? কোন এক মিনিট সময় নষ্ট হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এবং যতটুকু দরকার। তবে আমরা এখন গ্যারান্টি দিচ্ছি না, আমরা রিভাইজ মুডে মানে রিভিশন মুডে আমরা পড়াচ্ছি। সো আজকে আমরা দুইজনের, যদিও আমাদের দুজনকে একসাথে তোমরা দেখছো, বাট আজকের এই ক্লাসটাতে কমপ্লিটলি ইমন একসাথে পড়াবে। ইমন কিভাবে পড়াবা? আমি তোমাদের যত বোর্ড কোশ্চেন আছে, যতগুলো টপিক আসছে সবগুলো টপিক নিয়ে আসছি একসাথে, কারণ আমি তোমার কোশ্চেন করি না, সো গ্যারান্টি দিতে পারবো না যে কোন টপিক আসবে। এখন ধরো আমি কমন ফেলাইতে পারলাম না, সো তখন তুমি গালাগালি করবা না। এই জন্য বোর্ড কোশ্চেন যেগুলো বা যে টপিকগুলো আসে সেগুলো তোমাদের জাস্ট মাথায় একবার গেঁথে দেওয়া এবং কেমনে লিখলে নাম্বারটা বেশি হবে সেইটা তোমার করা। এক্সাম্পল ডিএনএর গঠন, ডিএনএর গঠন কী কী পয়েন্ট তোমার থাকতে হবে, এই জিনিসটা আমি তোমাকে জাস্ট বলবো। তোমার নোট করাই দিব না আমি, তোমার নোট করার জন্য তোমার আগের প্রিভিয়াস নোট, আগের ক্লাস, আগের বই, এটাই তোমার ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার, ওরা তো একাডেমিকে লেখাপড়া করছে, এখন ফাঁকিবাজ স্টুডেন্ট থাকলে থাকতে পারে, বাট 5 দিন টাইম আছে। এখনও যে টাইম আছে সেই টাইমটুকু কমপ্লিটলি স্টাডি করো, চেষ্টা করো। আরেকটা কথা, সারা বাংলাদেশে একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, একই কোয়েশ্চেনে পরীক্ষা হচ্ছে, সুতরাং কোয়েশ্চেন একেবারেই নন টিপিক্যাল করবে। মানে এটাকে অ্যাটিপিক্যাল বলা হয়। টিপিক্যাল মানে হচ্ছে যে যেগুলো আগে পড়ে আসছি সেগুলো কমন পাচ্ছি। অ্যাটিপিক্যাল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এবার হয়তো বোটানি অথবা জুলজি একটু ডিফারেন্ট ক্যাটাগরি কোয়েশ্চেন করবে। সো তোমরা ভয় পাও না, তোমরা ক্লাসটা দেখো। ইভন শুরু করো। বোটানির আজকে ফুল সিকিউ। ওকে। সো আজকের মাধ্যমে আমাদের বোটানি সিকিউর একটা কম্প্যাক্ট রিভিশন বা লাস্ট নাইট যে প্রিপারেশন যেটা হওয়ার কথা সেটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আচ্ছা, প্রথম অধ্যায় যেটা আমরা সেটা শুরু করি, অধ্যায় 1। সো প্রথম অধ্যায়ের নাম কোষের গঠন। এটা অনেকের কাছে একটা ভয়ের চ্যাপ্টার, ঠিক আছে? কিন্তু এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। আমরা এখানে টপিকগুলা চেঞ্জ করে না, এটাতে চার্জ বেশি আছে। কেটে দিতে পারবি না? এই লাইটটা অন করে দেন। কেটে দিতে পারবি না? আচ্ছা, কোথায় জানো? আমরা এখন অধ্যায় 1 থেকে শুরু। তাহলে চলো এখন আমরা শুরু করবো অধ্যায় 1 থেকে। এটা অনেকের কাছে ভয়ের চ্যাপ্টার, টপিক বেশি, অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আমরা চেষ্টা করবো এখান থেকে যে যে টপিক আসে সেই টপিকগুলো নিয়ে তোমার জাস্ট আলোচনা করা, আর বেশি কিছু না। সো ব্যাপারটা সেগমেন্ট 1 এর, এটার দুইটা সেগমেন্ট আছে, একটা সেগমেন্ট 1, একটা সেগমেন্ট 2। সো সেগমেন্ট 1 এ তোমার বিভিন্ন অঙ্গাণু আছে, সেগমেন্ট 2 তে তোমার ডিএনএ টিএনএ আছে। সো অঙ্গাণুগুলোর ভেতর আমার মাইটোকন্ড্রিয়া মাস্ট, আমার প্লাস্টিড, রাইবোজোম অল্প স্বল্পবার আসছে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, ফ্লুইড মোজাইক মডেল, তোমার কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির তুলনা, আদি কোষ ভার্সেস প্রকৃত কোষ, এবং তোমার নিউক্লিয়াস। এটা আমার সেগমেন্ট 1 এর ভেতর আসে। আর সেগমেন্ট 2 এর ভেতর প্রথমে যেটা, সেটা তোমার ক্রোমোজোম তোমার ভৌত ভিত্তি বা গঠন, ডিএনএর গঠন, আরএনএর প্রকারভেদ, ডিএনএ ভার্সেস আরএনএ, এবং তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এবং তোমার কি ট্রান্সলেশন। এই তিনটার যে কোনো একটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো আমার মন বলতেছে এবার ট্রান্সক্রিপশনটা আসার চান্স একটু বেশি, ঠিক আছে? ট্রান্সলেশনটা একটু কম আসতে পারে, আর ডিএনএ রেপ্লিকেশন তো আমাদের কমন। সো এটা সেগমেন্ট 1 আর সেগমেন্ট 2। সো এখন আমরা তোমাদের জন্য এই চ্যাপ্টারে দুইটা সিকিউ দিছি, দুইটা সিকিউ যত ধরনের টপিক হইতে পারে বা কোশ্চেন হইতে পারে সেগুলো তোমার আলোচনা করা হয়েছে। সো প্রথম যে কোশ্চেনটা সেটা দেখো, দুইটা জিনিস দেওয়া আছে। এটা দ্বিসূত্রাকার একটা অংশ দেওয়া আছে, এটা একসূত্রাকার দেওয়া আছে। তাহলে দ্বিসূত্রাকার দেখেই তুমি বুঝতে পারছো এটা একটা ডিএনএ এবং এটা কি একটা আরএনএ, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, চিত্র এ ডিএনএ,
চিত্র বি, আরএনএ এর মধ্যে কি লেখো, পার্থক্য লেখো। দেখছো, তাহলে ডিএনএ ভার্সেস কি আরএনএ চলে আসছে। সো ব্যাপারটা হচ্ছে ডিএনএ আরএনএ পার্থক্যের ক্ষেত্রে তোমার কিছু কমন পয়েন্ট উল্লেখ করাই লাগবে, যেরকম হচ্ছে ডিএনএ এর ফুল মিনিং, আরএনএ এর ফুল মিনিং, ডিএনএ তে কি কি নাইট্রোজেন বেস থাকে, আরএনএ তে কি কি নাইট্রোজেন বেস থাকে, ডিএনএ সুগারগুলোর নাম কি, আরএনএ সুগারগুলোর নাম কি, ডিএনএ তে হচ্ছে তোমার ডিএনএর কাজ কি, আরএনএ এর কাজ কি, ডিএনএর প্রকারভেদ, আরএনএ এর প্রকারভেদ, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার উল্লেখ করা লাগবে এবং এটা অবশ্যই ছক আকারে লিখতে হবে, ঠিক আছে। এবার আসো চিত্র এর ভৌত গঠন বর্ণনা করো। চিত্র এর ভৌত গঠন হচ্ছে আমার কি ডিএনএ এর ভৌত গঠন কথা বলছে। সো ডিএনএ এর ভৌত গঠনে তোমার অবশ্যই হচ্ছে চিত্র আঁকতে হবে এবং এই চিত্রটা হচ্ছে তোমার দ্বিসূত্রাকার, ঠিক আছে। এবং কারো যদি কাছে যদি সময় থাকে ডিএনএ রাসায়নিক গঠন আঁকার জন্য সেটা তুমি আঁকতে পারো, কিন্তু রাসায়নিক গঠন আঁকাটা ম্যান্ডেটরি কাজ না, আঁকতে হবে কি ভৌত গঠনটা, ঠিক আছে। সো ভৌত গঠন আঁকার জন্য তোমার কি কি উল্লেখ করতে হবে, যে কি আবিষ্কার করছে ওয়াটসন এবং ক্রিক, 3' থেকে 5', 5' থেকে 3', এরপর হচ্ছে কত সালে নোবেল পাইছে, এবং হচ্ছে এই সুতাগুলা কি দিয়ে তৈরি, বেসগুলা কি দ্বারা তৈরি, এবং হচ্ছে ব্যাস 20 অ্যামস্ট্রং, প্যাচের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং, একটা প্যাচে তোমার 10টা কি থাকে নাইট্রোজেন বেস থাকে, এবং প্রতিটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত, কয়টা হাইড্রোজেন বন্ড থাকে, এই জিনিসগুলো তোমার উল্লেখ করতে হবে, ঠিক আছে। আমি তোমার হচ্ছে সলভ টলভ এগুলো সব বই পড়বা তুমি অবশ্যই, কিন্তু যেগুলো তোমার লিখতেই হবে সেই জিনিসগুলো জাস্ট আমি তুলে ধরতেছি। এবার দেখো বিয়ের প্রকারভেদ বর্ণনা করো। সো বিয়ের প্রকারভেদ মানে হচ্ছে কি আমার আরএনএ এর প্রকারভেদ, ঠিক আছে। কিসের প্রকারভেদ, আরএনএ এর প্রকারভেদ। সো আরএনএ এর প্রকারভেদে তোমার 5টা আরএনএ আছে, নতুন এডিশনের বইতে 6টা আছে। তাহলে কি কি আছে, টিআরএনএ আছে, তোমার এমআরএনএ আছে, তোমার রাইবোজোমাল আরএনএ আছে, এসআরএনএ আছে, জিআরএনএ আছে আর মাইক্রো আরএনএ আছে, এই মোট 6টা আছে। সো তোমার এখানে অবশ্যই টিআরএনএ এর যে গঠন, গ্লোবাল লিফ যে মডেল, সেটা আঁকতে হবে, কাজটা বলতে হবে। মেসেঞ্জারের নর্মাল এক সূত্র এটা আঁকবা, কাজটা বলবা, আর অন্যগুলার তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি জাস্ট কাজ বলে যাবা। তাহলে তোমার টিআরএনএ এর কাজ কি, তোমার অ্যামিনো অ্যাসিডের বার্তা রাইবোজোমে প্রেরণ করা। মেসেঞ্জারের কাজ কি, তোমার নিউক্লিয়াস থেকে প্রোটিন তৈরির বার্তা কোথায়, আমাদের সাইটোপ্লাজমে প্রেরণ করা। রাইবোজোমাল আরএনএর প্রধান কাজই হচ্ছে কি প্রোটিন তৈরি করা। এসআরএনএর কাজ হচ্ছে কি এনজাইম আকারে কাজ করা, এবং লাস্ট অফ অল হচ্ছে তোমার কি জিআরএনএ এর কাজ হচ্ছে কি জিনোমিক বস্তু হিসেবে কি করা, কাজ করা বা বংশগত বস্তু হিসেবে কাজ করা। ওকে, এবার আসেন এ থেকে বি সৃষ্টির প্রক্রিয়া। দেখো তাহলে আমার এখানে কি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। সো এই যে তোমার ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে, এটা হচ্ছে আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। সো এই প্রক্রিয়াতে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে লিখবো। সো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কিন্তু দুইটা স্টেপ, একটা হচ্ছে তোমার প্রি ম্যাচিউর আরএনএ তৈরি করবা, আর এটাতে প্রি ম্যাচিউর আরএনএকে তোমার কি ম্যাচিউর আরএনএতে তৈরি করবা। সো ব্যাপারটা হচ্ছে প্রি ম্যাচিউর আরএনএর তৈরির ধাপ হচ্ছে তোমার 3টা, সূচনাকরণ, তোমার বৃদ্ধিকরণ এবং কি সমাপ্তিকরণ। আর প্রি ম্যাচিউর এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ যে তৈরির যে প্রক্রিয়া, সেটা আবার 3টা ধাপ, একটা হচ্ছে তোমার হেডিং, একটা হচ্ছে টেলিং, আর একটা হচ্ছে কি স্প্লাইসিং। এই প্রত্যেকটা তোমার চিত্র বা ব্যাখ্যা প্রকাশ করতে হবে, উল্টাপাল্টা দেখলে কিন্তু নাম্বার এখানে দিবে না। সো এই যে তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতেছো, এখানে অবশ্যই কি 5' থেকে 3' দিকে তোমার কি দিকটা, বা তাহলে ট্রান্সক্রিপশনের দিক কত 5 থেকে 3', এবং এখানে কোনো ধরনের প্রাইমার দরকার পড়ে না, একটা এনজাইমের দরকার পড়ে। এনজাইমের নাম হচ্ছে কি তোমার আরএনএ পলিমারেজ এনজাইম, ঠিক আছে। এবং এই যে তোমার হচ্ছে যে এমআরএনএ তৈরি করতেছো, এখানে তোমার টি এর বদলে কি হবে, ইউরাসিল বসবে। আর তোমার যেই কি বলে তোমার যেই প্রিম্যাচুর এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তুমি তৈরি করবা, ক্যাপিংয়ে হেডিংয়ের জন্য তোমার 5' প্রান্তে তোমার হচ্ছে 60টা মিথাইল গুয়ানোসিন ফসফেট তুমি লাগাবা, 3' প্রান্তে হচ্ছে 50 থেকে 150টা পলিঅ্যাডিনিন টেইল লাগাবা, আর হচ্ছে স্প্লাইসিং মানে হচ্ছে তুমি কেটে কেটে টুকরা টুকরা করবা, এতটুকু, ঠিক আছে। সো এই জিনিসগুলো পুরোপুরি তোমার খাতায় থাকতে হবে, না নাম্বার তুমি পাবা না। ওকে, এবার আসেন উদ্দীপকের এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া। উদ্দীপকে এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া কি, তোমার ডিএনএ এর অনুরূপ, তার মানে হচ্ছে রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য তোমার অবশ্যই কোন কোন স্টেপ ধরতে হবে, রেপ্লিকেশনের সংজ্ঞা, একটি মাতৃ ডিএনএ থেকে 2টা অপত্য ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, তার নাম কি আমার রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনটা হয় কোথায়, আমার নিউক্লিয়াসে হয়, এবং এই রেপ্লিকেশনটা কোষ বিভাজনের কোন পর্যায়ে হয়, তোমার ইন্টারফেস পর্যায়ের এস দশায় হয়, এবং এটা কোন পদ্ধতিতে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। তাহলে প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু বলে বলে আসতে হবে। এবং ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপকরণের জন্য তোমার শক্তি লাগবে, একটা মাতৃ ডিএনএ লাগবে, এবং হচ্ছে অনেকগুলো এনজাইম লাগবে, হেলিকেজ এনজাইম, এসএসবিপি বা টপ আইসোমারেজ, তারপর হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ 3, আরএনএ পলিমারেজ, এরপর হচ্ছে তোমার লাইগেজ এবং ডিএনএ পলিমারেজ 1 এবং 2। সো ব্যাপারটা কি, আমি একটু ব্রিফলি তোমাকে যদি হচ্ছে ডিএনএ পলিমারেজটা বলি তাহলে কি হবে, বা ডিএনএ রেপ্লিকেশনটা বলি। দেখো ডিএনএটা মাতৃ ডিএনএটা নির্দিষ্ট পয়েন্ট থেকে রেপ্লিকেশন শুরু হবে, এই পয়েন্টের নাম হচ্ছে তোমার অরি পয়েন্ট, এবং এই অরি পয়েন্টে তোমার হেলিকেজ এনজাইম এসে 2টা ডিএনএকে ভাগ করে দেয়,
এবং ওয়াই আকৃতির একটা রেপ্লিকেশন ফ্রক তৈরি হয়। এই ওয়াই আকৃতির যে রেপ্লিকেশন ফ্রক তৈরি হচ্ছে, এখানে তোমার কি হবে, আমার এরপর হচ্ছে আমার টপ আইসোমারেজ আর এসএসবিপি কি করবে, দুইটা ডিএনএ সূত্রতে বসবে এবং এটা জোড়া লাগতে দিবে না। এরপর আসবে আরএনএ পলিমারেজ, এসে 3' প্রান্ত থেকে 5' প্রান্তে ডিএনএ পলিমারেজ 3 সহযোগিতায় নতুন ডিএনএ সূত্র কি করবে, তৈরি করবে। তাহলে আমার ডিএনএ রেপ্লিকেশনের দিকে কত, 5 থেকে 3-এর দিকে। এবার আসো, একটা সূত্রেতে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম আর হেলিকেজ এনজাইম একই দিকে যায়, ওইটা হচ্ছে আমার লিডিং সূত্র। আরেকটা সূত্রে তোমার ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এবং হচ্ছে তোমার যেই হেলিকেজ এনজাইম সেটা বিপরীত দিকে যায়, সেটা হচ্ছে আমার ল্যাগিং সূত্র। সো ল্যাগিং সূত্রে বারবার তোমার কি লাগে, প্রাইমার বা আরএনএ পলিমারেজটা লাগবে। ওকে, সো সেখানে তোমার হচ্ছে রেপ্লিকেশনটা একটু স্লো হয়, এই জন্য তুমি কি বলতেছো, ল্যাগিং সূত্র বলতেছো। সো ল্যাগিং সূত্র অনেকগুলো খণ্ড যে তৈরি হয়েছে, এর নাম হচ্ছে ওকাজাকি খণ্ড, এবং ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগাচ্ছে যে এনজাইম, তার নাম কি, লাইগেজ এনজাইম। এবং ডিএনএ পলিমারেজ 1 এবং 2 তোমার কি করে, ডিএনএ গুলার হচ্ছে প্রুফ রিডিং করে। ঠিক আছে, এই কথাগুলো তোমার খাতায় লেখা লাগবে। এখন যে সময় তোমার হচ্ছে এত ডিটেলসে পড়ানোর সময় নাই, এই জন্য হচ্ছে একবারে মুখের ভাষা তুমি শোনো, যারা ক্লাস দেখতেছো তাদের উপকার হবে ইনশাল্লাহ। এবার আসেন, জীবের বৈশিষ্ট্য প্রকাশে এ এবং বি এর ভূমিকা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। তার মানে এখানে বেসিক্যালি আমার ডিএনএ এর কাজ আর আরএনএ এর কাজের ব্যাখ্যা করতে বলছে। সো ডিএনএ এর কাজ কি কি এবং আরএনএ এর কাজ কি কি। সো ব্যাপারটা হচ্ছে, ডিএনএ এর কাজ কি, বংশগতির আণবিক ভিত্তি, মৌলিক একক, ধারক বাহক হিসেবে কাজ করে, জিনকে ধারণ করে, বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর আরএনএ কাজ হচ্ছে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পায় কার মাধ্যমে, প্রোটিনের মাধ্যমে, সেটা তৈরি করে। সো এই জিনিসগুলো ডিএনএ এবং আরএনএ এর কাজটা বলা লাগবে। ওকে, উদ্দীপকে উল্লিখিত গঠনগুলোর মধ্যে একটি গঠন জীব উপস্থিত থেকে পেঁচানো সূত্র গঠন করে, তোমার পেঁচানো সূত্র হচ্ছে আমার ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতেছো। ঠিক আছে, সো তোমার ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া অর্থাৎ রেপ্লিকেশন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, একটু আগে বলছি। এবার আসো উদ্দীপকে উল্লেখিত এর গুরুত্ব, ডিএনএ এর গুরুত্ব, আণবিক ভিত্তি, বংশগতির ভিত্তি, জিনের ধারণ, বংশগতি ধারক বাহক। ঠিক আছে, এবং হালকা পাতলা তুমি ডিএনএ গঠনটাও লিখবা। ঠিক আছে, আচ্ছা, চিত্র এর প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়ার জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো। ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব চাইছে। দেখো, একটা মাতৃকোষ থেকে তুমি যখন 2টা মাতৃকোষ তৈরি করতেছো, এবং মাইটোসিস প্রক্রিয়ায় তোমার যেহেতু হচ্ছে আমার সমগুণ সমায়তন সম্পন্ন, তাহলে ডিএনও কি সেম লাগবে। এই জন্য কোষ বিভাজনের প্রথমেই আমরা হচ্ছে 2টা ডিএনএ তৈরি করে ফেলি, যাতে অপত্য যে কোষ তৈরি হচ্ছে সেই অপত্য কোষের ভেতর এই ডিএনএটা কি করতে পারে, প্রবেশ করতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব আছে। সো বইতে আমার ডিএনএ রেপ্লিকেশনের যে গুরুত্ব বা হচ্ছে ডিএনএর যে গুরুত্ব সেটা তোমার লেখা লাগবে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, চিত্র এ থেকে বি এবং বি থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া, তাহলে এ থেকে বি মানে কি, ট্রান্সক্রিপশন। এ থেকে বি কি আমার ট্রান্সক্রিপশন, আর বি থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া তার নাম কি আমার ট্রান্সলেশন। এই 2টা প্রক্রিয়ার কি করা লাগবে, তুলনা করা লাগবে। সো ট্রান্সক্রিপশন মানে কি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি। ট্রান্সলেশন মানে কি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। এবং তোমার এখানকার স্টেপগুলো এবং ট্রান্সলেশনের স্টেপগুলো তুলনা করবো। মানে এটা একটু বড়, ঠিক আছে, বাট এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর মানে 1-এর সেগমেন্ট 2 থেকে যেই কোশ্চেনগুলো নর্মালি আসে আর কি। এটা বোর্ড কোশ্চেন হবো, আমার কোনো কৃতিত্ব নেই এখানে, আমি জাস্ট তোমাকে বলতেছি কি আপনি কি লেখা লাগবে, এতটুকুই। হ্যাঁ, সো সৃজনশীল 1 ডান। সো আমি চাইছিলাম যে তোমার এখানে অনেকগুলো করা, কিন্তু এটা আমি দিচ্ছি না আর কি আপাতত। ঠিক আছে, এগুলো মুখেই বলছি, এগুলো লেখার সময় নষ্ট করে লাভ নেই। এবার আসো সৃজনশীল 2। সৃজনশীল 2 হচ্ছে সেগমেন্ট 1 থেকে আসে। আমি আর উদ্দীপকটা একটু বলি। দেখো, বলছে ইসুপ কোষে বিভিন্ন অঙ্গাণু পড়ার সময় দেখলো যে একটি নির্জীব দৃঢ় ভেদ্য আবরণ। ওকে, আবার একটি সজীব স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য আবরণ আছে। ওকে, অঙ্গাণুর মধ্যে কিছু অঙ্গাণু আছে, পাওয়ার হাউস, কোষের ট্রাফিক পুলিশ, কোষের রান্নাঘর, প্রোটিন ফ্যাক্টরি। সো ব্যাপারটা হচ্ছে কোন অঙ্গাণুর কি নাম, এগুলো তোমার জানতে হবে। সো আমি যদি তোমাকে একটু মনে করাই দিই যে ভেদ্য পর্দা হচ্ছে কোষ প্রাচীর, অর্ধভেদ্য পর্দা হচ্ছে কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, কিচেন অফ সেল হচ্ছে প্লাস্টিড, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, গলজি বডির অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে ট্রাফিক পুলিশ, একটা হচ্ছে তোমার প্যাকেজিং ফ্যাক্টরি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এবং লাইসোজোমের হচ্ছে সুইসাইডাল ব্যাগ, নিউক্লিয়াস হচ্ছে ব্রেইন অফ সেল, ডিএনএ হচ্ছে আণবিক ভিত্তি, তারপর ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, ডিএনএকে বলা হয় মাস্টার মলিকিউল, জিনকে বলা হয় ব্লু প্রিন্ট, জিনোমকে বলা হয় মাস্টার ব্লু প্রিন্ট। দেখো অনেকগুলো নাম আছে, কিন্তু এই নামগুলো তোমার জানতে হবে, উদ্দীপক চেনার জন্য হলেও জানতে হবে। ঠিক আছে, সো দেখো এখানে কি কি বলছে। পাওয়ার হাউস মানে মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস মানে কি মাইটোকন্ড্রিয়া, কোষের ট্রাফিক পুলিশ মানে হচ্ছে তোমার কি গলজি বডি, তারপর কোষের রান্নাঘর হচ্ছে প্লাস্টিড, এবং প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে কি তোমার রাইবোজোম। ওকে, এবার দেখো
প্রোটিন ফ্যাক্টর হিসেবে পরিচিত অঙ্গাণুটির গঠন, তার মানে এটা রাইবোজোমের গঠন ব্যাখ্যা করতে বলছে। রাইবোজোমের গঠন কি করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। সো রাইবোজোমের গঠন যেটা আছে, তো কেমনে শুরু করবা? রাইবোজোম হচ্ছে কে ইয়া করছে, তোমার অ্যালবার্ট ক্লট। সো সর্বপ্রথম এটা নাম দিছিল মাইক্রোজোম, ঠিক আছে। এরপর হচ্ছে জর্জ প্যালোডে তোমার হচ্ছে রাইবোজোম করার নামকরণ করছে। রাইবোজোমকে হচ্ছে তোমার সেন্ট্রিফিউজ করে পাইছিলাম। তো সেন্ট্রিফিউজ করলে আমার হচ্ছে দুইটা একক পাই, একটা ভেদবার্গ ইউনিট পাই। সো 80s রাইবোজোম আর কি 70s রাইবোজোম আছে। 80s রাইবোজোমকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাবা? 60s আর হচ্ছে 40s পাবা। এবং যদি 70s কে ভাঙো তাহলে তুমি পাবা 50s আর কি আমার 30s। এখন এই রাইবোজোম তোমার তৈরি হয় আরএনএ আর কি তোমার আরআরএনএ আর হচ্ছে কি তোমার প্রোটিন দ্বারা। এটাকে আমরা বলতেছি রাইবো নিউক্লিওপ্রোটিন কণা। রাইবো নিউক্লিওপ্রোটিন কণা তাহলে কই কই থাকে? তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিডে থাকে এবং কি নিউক্লিওপ্লাজমে অবস্থান করে, ঠিক আছে। সো এখন এই যে তোমার হচ্ছে রাইবোজোম আবার কই কই থাকতে পারে, নিজস্ব রাইবোজোম আছে কার কার? তোমার মাইটোকন্ড্রিয়া নিজস্ব রাইবোজোম আছে এবং কি প্লাস্টিডও নিজস্ব রাইবোজোম আছে। এই জন্য এরা হচ্ছে এন্ডোসিমবায়ন্ট, ঠিক আছে। এরা কি আমার এন্ডোসিমবায়ন্ট। এবং রাইবোজোমের ভেতর তোমার আরএনএ থাকে আর হচ্ছে কি তোমার প্রোটিন থাকে। সো 70s রাইবোজোমে তোমার আরএনএ থাকে তোমার 23s, 16s এবং 5s প্রকৃতির, এবং তোমার প্রোটিন থাকে প্রায় 52 প্রকারের। আর 80s এ হচ্ছে 28s, 18s, 5.8s এবং কি 5s। এবং তোমার যে প্রোটিন সেটা থাকে প্রায় কত 80 প্রকারের। এবং প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা এবং গ্লুকোজের ফসফোরাইলেশন কি করা, নিয়ন্ত্রণ করা। এবং রাইবোজোমের কিন্তু তোমার কয়টা সাব ইউনিট আছে? দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে বড়, একটা কি আমার ছোট। এবং ছোট সাব ইউনিট তোমার আবার 4টা অংশে বিভক্ত। একটা হচ্ছে তোমার এমআরএনএ সংযুক্তি স্থান, একটা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড স্থান, একটা হচ্ছে তোমার পলিপেপটাইড স্থান এবং আরেকটা হচ্ছে কি নির্গমন স্থান। সো ট্রান্সফার আরএনএ বা নিউক্লিয়াস থেকে যে এমআরএনএটা আসছে সেটা যুক্ত হবে এম এ স্থানে। এরপর অ্যামিনো অ্যাসিড যে নিয়ে আসবে ট্রান্সফার আরএনএ সেটা আসবে এ স্থানে। এরপর অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে তোমার পলিপেপটাইড স্থানে এবং বের হয়ে যাবে যে স্থান থেকে, তার নাম হচ্ছে ই স্থান বা কি নির্গমন স্থান। ওকে, এবার আসো উদ্দীপকে উল্লিখিত পাওয়ারহাউস হিসেবে পরিচিত অঙ্গাণুর গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা পড়বা। কোষের রান্নাঘর, প্লাস্টিড এবং প্রথম আবরণটির গঠন ব্যাখ্যা করতে বলছো। তাহলে প্রথম আবরণটির গঠন মানে হচ্ছে কোষ প্রাচীরের গঠন। সো কোষ প্রাচীরের গঠনে তোমার বেসিক্যালি অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে ভৌত গঠন আছে এবং একটা সূক্ষ্ম গঠন আছে। ভৌত গঠন মানে কি? কোষ প্রাচীরের 3টা পর্দা, একটা মধ্য পর্দা, প্রাথমিক পর্দা আর কি আমার সেকেন্ডারি পর্দা। এই যে মধ্য পর্দা, এটা তোমার তৈরি হচ্ছে গলজি বডির পেকটিন থেকে এবং সাইটোপ্লাজম ফ্র্যাগমোপ্লাস্ট থেকে। এই যে তোমার প্রাথমিক পর্দা, এটা তোমার তৈরি হচ্ছে ওই সেলুলোজ, হেমিসেলুলোজ আর কি গ্লাইকোপ্রোটিন দ্বারা। আর সেকেন্ডারি পর্দা যেটা, সেটা তৈরি হচ্ছে লিগনিন আর কি সুবেরিন দ্বারা। এবং ভাজক কোষে কখনোই কি থাকে না, তোমার সেকেন্ডারি পর্দা থাকে না। সূক্ষ্ম গঠনের ভিতর যদি আসি তাহলে আমি এটা কি বলবো? বিটা ডি গ্লুকোজের অসংখ্য পলিমার মিলে তোমার কি তৈরি হয়েছে? সেলুলোজ তৈরি হয়েছে। এবং 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তোমার তৈরি করে একটা সেলুলোজ চেইন। 100টা সেলুলোজ চেইন মিলে তোমার তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি। এবং তোমার 20টা ক্রিস্টাল মাইসেলি মিলে তোমার তৈরি করে মাইক্রোফাইব্রিল। এবং 250টা মাইক্রোফাইব্রিল মিলে তোমার তৈরি করে কি ম্যাক্রোফাইব্রিল। ওকে, এই হচ্ছে তোমার মোট কোষ প্রাচীরের গঠনটা, ঠিক আছে। এবার আসো উদ্দীপে বর্ণিত কোষের ট্রাফিক পুলিশ হিসেবে পরিচিত অঙ্গনটির গঠন বর্ণনা করো। ট্রাফিক পুলিশ বলা হয় গলজি বডিকে। সো গলজি বডির যেই নামকরণ সেটা করছে বিজ্ঞানী ক্যামিলো গলগি। সর্বপ্রথম কোথায় আবিষ্কার করছে? বিড়ালের এবং প্যাচার স্নায়ু কোষে পাইছে। এবং এটার 3টা নাম আছে, লাইপোকন্ডিয়া, ইডিওসোম এবং ডিকটায়োসোম। এই যে তোমার গলজি বডি আছে, এই 3টা অংশ, এটা সিস্টার্নি, এটা ভেসিকল, এটা হচ্ছে ভ্যাকুয়াল, ঠিক আছে। এবং গলজি বডির তোমার যদি হচ্ছে কোষ প্রাচীরের কোষ ঝিল্লির দিকে থাকে তখন তার নাম হচ্ছে ট্রান্সসিস্টার্নি। আর যদি ভেতরের দিকে থাকে তার নাম হচ্ছে আমার সিস্টার্নি। এবং দুইটার মাঝখানে বা মিডিয়ালে যেটা থাকবে তার নাম হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। এবং এর কাজ হচ্ছে কোষের বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে যে কোনো বস্তুর আদান প্রদান কি করা, ঠিক রাখা। ওকে, আচ্ছা, পরেরটা যেটা সেটা হচ্ছে তোমার উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আবরণের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণের যথার্থতা। দ্বিতীয় মডেল হচ্ছে আমার কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যাগুলো কি কি? ফসফোলিপিড বাইলেয়ার, এর ভিতর একটা থাকে পোলার ফসফেট হেড এবং দুইটা নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। এই পোলার ফসফেট হেড হচ্ছে তোমার হাইড্রোফিলিক এবং হচ্ছে নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ হচ্ছে কি তোমার হাইড্রোফোবিক। এরপর থাকে গ্লাইকোক্যালিক্স, এরপর থাকে কি তোমার মেমব্রেন প্রোটিন। 3টা মেমব্রেন প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং হচ্ছে কি তোমার ওই ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং তোমার লিপিড কোর প্রোটিন এবং হচ্ছে থাকে কোলেস্টেরল। এই জিনিসগুলো ব্যাখ্যা দেওয়া লাগবে উইথ ফিগার। ফিগার ছাড়া কখনোই তুমি নাম্বার পাবা না। উদ্দীপকে বর্ণিত পাওয়ার হাউসে এটা হইছে কোষের রান্নাঘর, প্লাস্টিডের গুরুত্ব, সালোক সংশ্লেষণ করতে সাহায্য করে, পরাগায়ন করতে সাহায্য করে, খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, এই কথাগুলো ব্যাখ্যা করা লাগবে। ফটোফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন এবং কি ফটো লাইসিস, তারপর ফটোসিনথেসিস, তারপর কোয়ান্টোসায়ন, এগুলোতে হেল্প করে।
লাস্ট অফ অল হচ্ছে বর্ণিত আবরণী দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো, অর্থাৎ ওই যে বলছিলাম না কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি তুলনা, এইটা। সো ব্যাপারটা হচ্ছে তোমার এই টপিকগুলো পড়াই লাগবে, ঘুরে ফিরে এই টপিকগুলো বোর্ডে বারবার আসছে, আর বাদ বাকি টপিক তোমার রেস্ট অফ এমসিকিউ। সো বই তোমার পড়াই লাগবে। এই জন্য আমি হচ্ছে তোমার টাইম লস করতে যাচ্ছি না, তুমি ক্লাসটা দেখো, কোন কোন টপিকগুলো তোমার দেখা লাগবে ঝালাই করে ফেলো, উদ্দীপকটা দেখো, তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অধ্যায় 2 থেকে বা অধ্যায় 1 থেকে আমরা মোটামুটি এই কোশ্চেনগুলো বা এই টপিকগুলো একটু দেখে যাব, ঠিক আছে? এবার আসেন কোষ বিভাজন। কোষ বিভাজন চ্যাপ্টারে তোমার সেল সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মাইটোসিসের মেটাফেজ অ্যানাফেজ ধাপ, ইন্টারফেস পর্যায়ের দশাগুলা, তারপর হচ্ছে তোমার প্যাকেটিন উপদশা, ক্রসিং ওভারের গুরুত্ব, টপিক মোটামুটি এগুলোই। আচ্ছা, আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে মাইটোসিস ভার্সেস মিওসিস অ্যান্ড তোমার গুরুত্ব নর্মালি, ঠিক আছে? এই হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো নর্মালি, ওকে? সো এই কোয়েশ্চেনগুলো আমার পড়ে যাওয়া লাগবে। সো অধ্যায় 2 থেকে কেউ স্কিপ করার চেষ্টা করো না, অধ্যায় 2টা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট, ওকে? সো অধ্যায় 2 থেকে আমরা একটা সিকিউ রাখার চেষ্টা করছি হয়তো। সো দেখো ব্যাপারটা কি বলছে, উদ্দীপকে উল্লেখিত চিত্র 1-এর যে ধাপে মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস জিনিসটা কি, তোমার বিষুবীয় অঞ্চল বরাবর তোমার ক্রোমোজোমগুলো কি অবস্থান করবে, তার মানে আমরা একটা দশা পড়ছি মেটাফেজ দশা, ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা দেখায় এবং বিষুবীয় অঞ্চল অবস্থান করে এবং সেন্ট্রিওমের বিকর্ষণ শুরু হয়। সো এটা হচ্ছে মেটাফেজ দশার কথাবার্তা বলছে, ঠিক আছে? এটা কোন দশা? মেটাফেজ দশা, ঠিক আছে? আচ্ছা, পরেরটা, উদ্দীপকে উল্লেখিত 1-এর যে দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, তার মানে এটা বলছে প্রোমেটাফেজ দশা, তার মানে তোমার প্রত্যেকটা দশার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পড়া লাগবে। সো প্রোমেটাফেজে কি কি হয়, তোমার ক্রোমোজোমগুলো খাটো মোটা দেখায়, ওকে? তারপর কি, তোমার ট্র্যাকশন ফাইবারে বা ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়। এই সময় এই স্পিন্ডল ফাইবারের নাম হয়ে যায় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এবং এই যে তোমার ট্র্যাকশন ফাইবার যে আকর্ষণ তন্তু যে আছে, এটার সময় একটু একটা দোলন দেখা যায়, এটাকে আমরা বলি ক্রোমোজোমীয় কি নৃত্য, ঠিক আছে? এবং এখানে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং হইতে 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 নিউক্লিয়ার মেমব্রেনের কি ঘটে, বিলুপ্তি ঘটতে থাকে, ঠিক আছে? এ হচ্ছে প্রোমেটাফেজ। তাহলে পরেরটা হচ্ছে প্রোমেটাফেজ দশা। এবার আসেন উদ্দীপকে উল্লেখিত চিত্র 2-এর যে উপপর্যায়ে জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি হয়। এই যে জেনেটিক বৈচিত্র্য মানে ক্রসিং ওভার, এবং ক্রসিং ওভার তোমার হয় প্যাকেটিন দশায়। তার মানে এখানে তোমার প্যাকেটিনের কথাবার্তা বলা আছে, ঠিক আছে? তাহলে প্যাকেটিন দশায় কি হয়, তাহলে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে কি, দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়। তাহলে যেখানে তোমার ক্রসিং ওভার হয়েছে সেখানে একটা এক্স আকৃতির কি তৈরি হয়, কায়াজমা সৃষ্টি হয়, ঠিক আছে? এবং যদি তোমার কায়াজমা দুইটা সৃষ্টি হয় তাহলে মধ্যবর্তী লুপের কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি কায়াজমা একটা হয় তাহলে তার কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। এবং তাদের ভিতরে প্রান্তীয়করণ শুরু হয় এবং প্রান্তীয়করণটা শেষ হয় আমার কোথায়, ডায়াকাইনেসিস, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের প্রথম চিত্রের অর্থাৎ মাইটোসিসের বিভাজন প্রক্রিয়া যে ধাপে ক্রোমোজোমে মেরুমুখী চলন ঘটে, অর্থাৎ অ্যানাফেজ দশা। সো এখানে কি হয়, সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিকর্ষণ হয়। বিকর্ষণ হইলে তোমার সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে গেছে, দুইটা অপত্য ক্রোমাটিড তৈরি হবে। সো যদি অপত্য ক্রোমাটিড তৈরি হয় তাহলে তোমার ক্রোমোজোমগুলো তোমার মেরুর দিকে চলাচল শুরু করে। সো এই চলনে তোমার যে সেন্ট্রোমিয়ার সেটা হচ্ছে অগ্রগামী এবং বাহুদায় থাকে কি তোমার পেছনে অনুগামী থাকে, ঠিক আছে? সো সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদায় কি আমার অনুগামী, এবং এখানে আকৃতি তৈরি হয় VLJI। ভি মানে হচ্ছে তোমার মেটাসেন্ট্রিক, এল মানে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে মানে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই মানে হচ্ছে কি তোমার টেলোসেন্ট্রিক, ঠিক আছে? সো এর মাধ্যমে তোমার কি হয়, তোমার অপত্য ক্রোমাটিড তৈরি হয়ে গেছে, ওকে? তাহলে এটা হচ্ছে আমার অ্যানাফেজ। বলছে উদ্দীপকের দ্বিতীয় চিত্র দ্বারা নির্দেশিত দ্বিতীয় ধাপের দশাগুলো ব্যাখ্যা করো। ধাপ 1 হচ্ছে আমার মিওসিস 1, ধাপ 2 হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিস 2 পুরাপুরি কি মাইটোসিসের অনুরূপ। 4টা দশার ব্যাখ্যা লিখবা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টা দশার ব্যাখ্যা লিখলে এনাফ। এবং এই প্রত্যেকটার ব্যাখ্যা আবার কার মতো, মাইটোসিসের মতো। তার মানে বেসিক্যালি মাইটোসিসের 4টা দশার ব্যাখ্যা তুমি লিখলেই নাম্বার ফুল পেয়ে যাবে, ঠিক আছে? কোনো ধরনের ইস্যু নেই। চিত্র দেওয়া লাগবে মাস্ট, অবশ্যই চিত্র দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা,
বলছে উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার মধ্যে কোন বিভাজন বৈচিত্র্য সৃষ্টি করে? মাইটোসিস কোনো বৈচিত্র্য সৃষ্টি করে না, মিওসিস কি করে বৈচিত্র্য সৃষ্টি করে, কার মাধ্যমে? ক্রসিং ওভারের মাধ্যমে। সো ক্রসিং ওভার চিত্র গুরুত্ব, চিত্র আর কি গুরুত্ব। ওকে, দেখো দুই ধরনের বিভাজনের কথা বলা হয়েছে, তাতে কি ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? পার্থক্য মানে হচ্ছে মাইটোসিস আর মিওসিসের যে পার্থক্য আছে সেটা। ঠিক আছে, তাহলে মাইটোসিস ভার্সেস মিওসিসের পার্থক্য, এর প্রত্যেকটা জিনিস বই থেকে তোমার পড়া লাগবে। 5 দিন সময় আছে, 5 দিন সময় আছে, এবং পুরো ডিটেইলস ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলেও আছে, ওগুলো দেখে ফেলবা। অভিব্যক্তি বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজন প্রক্রিয়া তাৎপর্য বিশ্লেষণ করো। তোমার ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভারের কথাবার্তা। দেখছো ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন সেম সবগুলা। উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2 উভয় উদ্ভিদের যৌনক্রমে প্রয়োজন হয়। এবার একটু যৌনক্রম মানে কি? একটা প্রাণীর হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। কি? হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। তাহলে ব্যাপারটা এরকম, ধরো আমি এটা কোশ্চেন একটু সলভ করে আসি। এটা কত নাম্বার? দেখো তোমার 2n মানে হচ্ছে স্পোরোফাইটিক, n মানে হচ্ছে তোমার গ্যামেটোফাইটিক। সো ব্যাপারটা হচ্ছে আমাদের দেহকোষ হচ্ছে 2n, দেহকোষ হচ্ছে 2n। জননাঙ্গ গঠন হয় তোমার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, এরপর মিওসিস হয়। মিওসিসের মাধ্যমে তোমার জননকোষ তৈরি হয়, জননকোষ তৈরি, এটা হচ্ছে তোমার স্পার্ম, এটা হচ্ছে তোমার ওভাম। তাহলে স্পার্ম আর ওভাম মিলে তোমার তৈরি হয় জাইগোট। জাইগোট হচ্ছে আবার কি 2n। এরপর মাইটোসিসের মাধ্যমে তোমার তৈরি হয় কিসে? ভ্রূণে, এবং পূর্ণাঙ্গ জীবদেহ। তাহলে এই যে 2n থেকে n, n থেকে আবার 2n, সো এই প্রক্রিয়ার মাধ্যমে মাইটোসিসের হেল্প হচ্ছে, মিওসিসেরও কি সাহায্য লাগতেছে। সো এই যে তোমার n to n, n to n, এটাকে আমরা বলতেছি যৌনক্রম। ঠিক আছে, এটারই ব্যাখ্যা করবো আর কি। হ্যাঁ, ওকে। পরেরটা দেখো, ক্রোমোজোম ভারসাম্য রক্ষা চিত্র 1 এবং 2 উভয় প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল। এই যে সেম জিনিসটা, তোমার যদি মিওসিস না হইতো তাহলে কিন্তু এটা 2n থাকতো, এটাও কি 2n থাকতো, 2n 2n মিলে কি 4n হইতো। এবং এই যে তোমার মাইটোসিস যদি না হইতো, তোমার কি পূর্ণাঙ্গ জীবদেহ আবার যে 2n, সেটা কিন্তু পাইতাম না। সো ব্যাপারটা হচ্ছে জননকোষ তৈরির সময় মিওসিস হয়, এবং কি পূর্ণাঙ্গ জীবদেহ যখন তৈরি হয় তখন কি মাইটোসিস হয়। সো ব্যাপারটা হচ্ছে n to n, n to n, এই যে একটা পর্যায়ক্রমিক যে আবর্তন, এর মাধ্যমেই কি তোমার জীবদের ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে। যদি মাইটোসিস না হইতো বা মিওসিস না হইতো তাহলে কি হইতো? তোমার যে ক্রোমোজোমের যে হচ্ছে n to n এর যে ভারসাম্য, সেটা কি ঠিকঠাক থাকতো না। সো ঘুরে ফিরে এই জিনিসটারই ব্যাখ্যা আর কি। ঠিক আছে, উদ্দীপকের প্রথম ধরনের কোষ বিভাজন ছাড়া দেহের বৃদ্ধি সম্ভব নয়, আবার এই বিভাজন নিয়ন্ত্রিত হলেও সমস্যা দেখা দেয়। তার মানে এখানে বেসিক্যালি তোমার মাইটোসিসের গুরুত্ব চাইছে, এবং যদি মাইটোসিস কোনো কারণে উল্টাপাল্টা হয় তাহলে যে ক্যান্সার, টিউমার, এগুলোর কথা বলছে। সো মাইটোসিসের ফলে তোমার দেহ বৃদ্ধি, তোমার গঠন, তোমার ক্ষয়পূরণ, এই জিনিসগুলো হয়। আর যদি কোনো কারণে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, তাহলে তোমার কি হইতে পারে? টিউমার, ক্যান্সার, এগুলো হইতে পারে। এটার কারণ কি? ডিফেক্টিভ p53 প্রোটিন। ডিফেক্টিভ p53 কি প্রোটিন। ঠিক আছে, তাহলে অধ্যায় 2 শেষ। এবার আসে অধ্যায় 3। অধ্যায় 3 এর আবার মেইন সিকিউ পার্ট হচ্ছে কার্বোহাইড্রেট আর এনজাইম।
প্রোটিন লিপিড তেমন আসে না। সো কার্বোহাইড্রেট থেকে তোমার চিত্র আঁকা শিখতে হবে। গ্লুকোজ, সুক্রোজ এবং স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন, এইগুলো শিখতে হবে, ঠিক আছে? এবং এই সেলুলোজের গুরুত্ব, সেলুলোজের কি গুরুত্ব। আর এনজাইম থেকে তোমার প্রকারভেদ, তালাচাবি মতবাদ এবং তোমার ব্যবহারিক জীবনে এনজাইমের গুরুত্ব, এই জিনিসগুলো মেইন পার্ট, ঠিক আছে? সো এগুলো আমার শিখতে হবে। সো আশা করি তুমি একাডেমিক যেহেতু পড়াশোনা করছো, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন তুমি পারো এখন, ঠিক আছে? আচ্ছা আসেন, বলছে জীবদের গাঠনিক উপাদান মানে জীবদের প্রোটিন। এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা বৃহৎ পলিপেপটাইড যৌগ, ওকে? বি, যার কিছু অংশ বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হচ্ছে এনজাইম। তো দেখো কি বলছে, উদ্দীপকে উল্লেখিত এ তৈরির প্রক্রিয়ায় গাঠনিক সংকেত সহ দেখাও। তার মানে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যে তোমার প্রোটিন তৈরি করে সেই কথাগুলো বলা হয়েছে। সো অ্যামিনো অ্যাসিড মানে কি? সি, এটা একটা, সাথে আরেকটা দিবা এরা মিলে তোমার পানি তৈরি করে এবং তোমার কি তৈরি হয়? পেপটাইড যৌগ তৈরি হয়। পেপটাইড যৌগ, এরকম অনেকগুলো পেপটাইড যখন একসাথে মিলিত হয় তখন তোমার তৈরি হয় কি? পলিপেপটাইড, এবং সেখান থেকে তোমার তৈরি হয় কি? প্রোটিন। তাহলে প্রায় 50 থেকে 100টি পলিপেপটাইড মিলে তোমার যেটা তৈরি করছে বা পেপটাইড তৈরি করছে তার নাম হচ্ছে কি? আমার প্রোটিন যৌগ। সো এই ব্যাখ্যাগুলো লেখা লাগবে, হ্যাঁ? এবার বলছে উদ্দীপকের বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থটির ব্যবহারিক প্রয়োগ দেখাও। তার মানে এনজাইম ব্যবহারিক প্রয়োগ। তুমি আমার সাথে সাথে বলে দাও। ফলের রস তৈরিতে তোমার বের হয় পেকটিন, পনির তৈরিতে রেনিন, তোমার ইউরিএচ এবং ইউরিকেজ এনজাইম বায়োকেমিক্যাল শনাক্তকরণে, মস্তিষ্কের রক্ত জমাট গলানোতে ইউরোবাইলেজ, তারপর হচ্ছে তোমার আইসক্রিম তৈরিতে তোমার মল্টেজ ল্যাকটেস, তারপর হচ্ছে কাপড় পরিষ্কারে তোমার হচ্ছে পেপসিন, তারপর হজম সংশোধনে পেপসিন, অ্যামাইলেজ, এরপর হচ্ছে চোখের স্থানীয় অস্ত্রোপচারে জোসেফ স্পিনার, ট্রিপসিন। সো এই জিনিসগুলোর পয়েন্ট আকারে লিখবা তুমি, বেশি কিছু লেখা লাগবে না, খালি কি কাজ কোন এনজাইম, কোন কাজ কোন এনজাইম, শেষ, এনাফ। এই উপাদানটির গুরুত্ব, প্রোটিনের গুরুত্ব বিশাল। হরমোন তৈরি করে, এনজাইম তৈরি করে, ভিটামিন তৈরি করে, এরপর হচ্ছে তোমার জীবদেহ গঠন করে, এরপর হচ্ছে পিএইচ সাম্যতা রক্ষা করে, তোমার ব্লাড গ্রুপ করে, তোমার রক্ত পরিবহনে বা হচ্ছে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জিনিসগুলো জাস্ট পয়েন্ট আকারে লিখবে, এগুলো অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে, ঠিক আছে? উদ্দীপকে উল্লেখিত এ এবং বি গঠনগত অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন, ঠিক আছে? তার মানে বি গঠনগত বিভিন্ন অভিন্ন, মানে দুইটাই প্রোটিন দ্বারা তৈরি, কিন্তু প্রোটিনের কাজ করার ডিফারেন্স একটা, এনজাইমের কাজ করার ডিফারেন্স একটা। সো এখানে বেসিক্যালি আমাদের নিয়ে কাজ করতে বলছে, এনজাইমের কার্যকলাপ নিয়ে কাজ করতে বলছে। এনজাইমিক ক্রিয়া কৌশল নিয়ে কাজ করতে বলছে। সো ব্যাপারটাই হচ্ছে এখানে ইনডিউস ফিড বা হচ্ছে তালাচাবি মতবাদ, যে হচ্ছে তোমার এনজাইমের হচ্ছে যে অঞ্চলে এসে তোমার বিক্রিয়কগুলো জমা হয় তার নাম হচ্ছে কি? অ্যাক্টিভ সাইট। যদি অনেকগুলো অ্যাক্টিভ সাইট থাকে তখন তার নাম হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। তো অ্যাক্টিভ সাইটগুলো সেভাবে পরিবর্তন হয়, বিক্রিয়ক তার পরিবর্তন হইতে পারে না। সো এই যে তোমার এনজাইমগুলো বিক্রিয়ক অনুযায়ী যে পরিবর্তন হচ্ছে এর নাম কি? আমার ইনডিউসড ফিড, ঠিক আছে? এটা চিত্র সব ব্যাখ্যা বলা লাগবে, ঠিক আছে? লাস্টেরটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এর গাঠনিক একক অ্যামিনো অ্যাসিড। ওই যে প্রোটিন তৈরি যে গঠন দেখাইছিলাম, পেপটাইড যৌগ, ডাইপেপটাইড যৌগ, পলিপেপটাইড যৌগ, এই কথাবার্তা লিখবে এবং হচ্ছে ওই যে সমীকরণটা লিখবা যে দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে তোমার কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে, পেপটাইড যৌগ তৈরি করতেছে, এবং অনেকগুলো পেপটাইড মিলে তোমার কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে, ঠিক আছে? আচ্ছা, দুইয়ে
শিক্ষক ক্লাসে কোর্স রসায়ন পড়ানোর সময় বিভিন্ন খাবার উদাহরণ দিলেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের প্রধান খাদ্য ভাত, ডাল, চিনি, তেলে ভেজা বিভিন্ন মুখরোচক খাবার সাথে কোলেস্ট্রলের কথা উল্লেখ করলেন, যা প্রাণীর চর্বিতে বিদ্যমান থাকে। এছাড়া অন্য একটি জৈব পদার্থের কথা বললেন, যা উদ্ভিদের গাঠনিক উপাদান। ওকে, বলছে প্রধান খাদ্য উপাদানটির কি, আমাদের প্রধান খাদ্য ভাত, এটা স্টার্চ। সুক্রোজের গঠন, উদ্ভিদের গাঠনিক উপাদান সেলুলোজ। কোলেস্টেরলের গুরুত্ব, ঠিক আছে, এই কথাগুলো বলছে। তো চলো আমরা যেহেতু চ্যাপ্টার 3-এ আঁকতে হবে, সো এই আঁকাটা একটু আমি জাস্ট প্র্যাকটিস করি। বলছে উদ্দীপকে উল্লেখিত প্রধান খাদ্য উপাদানের গঠন, তাহলে স্টার্চের গঠন। স্টার্চ তোমার তৈরি হয় আলফা ডি গ্লুকোজের অসংখ্য পলিমার নিয়ে, এবং এটার ভিতর তোমার অ্যামাইলোজ আছে, অ্যামাইলোপেকটিন আছে। এই যে অ্যামাইলোজ, এটা তোমার আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা তৈরি, আর এইটা আলফা 1,4 একই সাথে আলফা 1,6 কি বন্ড দ্বারা তৈরি। সো চিত্র আঁকতে হবে। সো আলফা ডি গ্লুকোজের চিত্র আঁকবা। আশা করি তুমি চিত্র আঁকতে পারো, কারণ এগুলো তোমার প্র্যাকটিস না করে গেলে তুমি ভুল করবা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাইলোজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাইলোজ। আর এটারই তুমি যখন কপি করবা, এটা তুমি যখন কপি করবা, এটা তুমি যখন কপি করবা, তাহলে এটা হচ্ছে অ্যামাইলোজ। তুমি জাস্ট যখন এর সাথে, এটা তো আলফা 1,4 গেল, এগুলো হচ্ছে আলফা 1,4, তুমি যখন এর সাথে জাস্ট উপরে 1,6 অ্যাড করবো, তখন এটা হয়ে যাবে অ্যামাইলোপেকটিন। তাহলে এটা হচ্ছে 6 নাম্বারটা। এই যে, তাহলে এটা হচ্ছে তোমার আলফা 1,6। সো আলফা 1,4 1,6 যখন একটার ভিতর থাকবে, তখন তার হচ্ছে অ্যামাইলোপেকটিন। আর যখন হচ্ছে একটা সিঙ্গেলটার ভিতর শুধুমাত্র আলফা 1,4 থাকবে, সেটা হচ্ছে অ্যামাইলোজ। সো একটা স্টার্চের 22% হচ্ছে অ্যামাইলোজ এবং 78% হচ্ছে কি তোমার অ্যামাইলোপেকটিন। সো এই দুইটা মিলে তোমার তৈরি হয় কি স্টার্চ। সো যখন এক্সামে আসবে, তুমি প্রথমে অ্যামাইলোজ আঁকবা, অ্যামাইলোপেকটিন আঁকবা, এবং এই দুইটা মিলে তোমার তৈরি হচ্ছে কি স্টার্চ। ঠিক আছে, অ্যামাইলোপেকটিন অবশ্যই 1,6 দেখাইতে হবে, নাহলে তুমি ইয়া খাবা না, নাম্বার পাবা না। ঠিক আছে, অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, এবার আসো পরেরটায়। বলছে চিনির রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। তাহলে চিনি হচ্ছে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার আর বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার।
1 নম্বর কার্বন, আর বিটা ডি ফ্রুক্টোজের কত 2 নম্বর কার্বন। ঠিক আছে, সো এই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আর বিটা ডি ফ্রুক্টোজ হচ্ছে এটা। ওগুলো লিখছি। ও না, ঠিক আছে, আগেরটাই। দাঁড়াও, এবার ঠিক আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজ, চিত্র আঁকলেই ফুল মার্কস পেয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, এটা আঁকলেই তোমার মোটামুটি সুক্রোজের গঠন না। এবার আসো উদ্দীপকের গাঠনিক উপাদানটির গঠন। তো গাঠনিক উপাদান মানে হচ্ছে তোমার সেলুলোজ। এই সেলুলোজ হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজের 1,4 যে গঠনটা আছে সেটা। সো দেখো, তাহলে এই যে তোমার এটা হচ্ছে তোমার কি সেলুলোজ। তাহলে বিটা ডি গ্লুকোজ পাশাপাশি অনেকগুলো থাকবে। তো তুমি যখন পলিমার আঁকবা তখন 3টা আঁকবা, আর মাঝখানে 2টা একটা ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ কাহিনী, আর কিছু লাগবে না। ঠিক আছে, এরপরে কি বলছে, এটা কোলেস্টেরলের গুরুত্ব, এটা আসার চান্স নাই। কোলেস্টেরলের গুরুত্ব এখানে তোমার এলডিএল, এইচডিএল, এই কথাগুলো বলা লাগবে। সো এলডিএল হচ্ছে খারাপ, তোমার হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এইচডিএল হচ্ছে ভালো, তোমার এইচডিএল হচ্ছে নারীদের দেহে বেশি থাকে, পুরুষের দেহে কম থাকে। আবার এলডিএল হচ্ছে পুরুষের দেহে বেশি থাকে, নারীদের দেহে কম থাকে, এই কথাগুলো। উদ্দীপকে উল্লেখিত মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত উপাদানটি তেল। তেলের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরবা তুমি। ঠিক আছে, তেলের ভেতর তোমার হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে সেগুলো আমাদের রক্ত নিয়ে জমাট বাঁধায়, স্ট্রোক হয়, হাই প্রেশার করে, এবং হচ্ছে আমাদের বিভিন্ন অর্গানের ক্ষতি করে, ফ্যাটি লিভার করে, এই কথাগুলো জাস্ট তুলে ধরবো, এতটুকুই। ঠিক আছে, তাহলে তেলের ক্ষতিকারক দিক। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন অণুজীবের চ্যাপ্টার, চ্যাপ্টার 4 এর গঠন বা সেম আর কি। দেখো ব্যাপারটা এরকম যে এখানে তোমার T2 এর গঠন লাগবে, তোমার লাইটিক লাগবে, লাইসোজেনিক লাগবে। ঠিক আছে, আবার এখান থেকে ব্যাকটেরিয়ার গঠন লাগবে, ব্যাকটেরিয়ার গুরুত্ব লাগবে, ম্যালেরিয়ার সাইজোগনি চক্রগুলো লাগবে,
যৌনক্রম লাগবে। ক্রপের ভেতরে ম্যালেরিয়ার যে জীবনচক্র সেটা লাগবে। সো এই হচ্ছে মোটামুটি এখানকার কোশ্চেন। এবং এখান থেকে 9 নম্বর কোশ্চেন আসতে পারে, ভাইরাসকে কেন বাধ্যতামূলক পরজীবী বলা হয়, এই জিনিসগুলো তোমার হচ্ছে প্রপারলি ব্যাখ্যা করা লাগবে। সো 4-এর আমরা হচ্ছে 2টা কোশ্চেন নিছি মোটামুটি। দেখো কি বলছে, এ ও বি অণুজীব, এ দেখতে ব্যাঙাচি আকৃতির মানে T2, বি অণুজীব এককোষ এবং আদিকেন্দ্রিক তার মানে ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো দেখো কি, বি এর গঠন বর্ণনা করো, ব্যাকটেরিয়ার গঠন। সো ব্যাকটেরিয়ার গঠন মানে কি লিখবা, প্রথমে আসবে ক্যাপসুল, থাকতে পারে নাও থাকতে পারে, এরপর আসবে কোষ প্রাচীর, পেপটিড ও গ্লাইকোজেন স্তর দ্বারা তৈরি মিউরিন প্রোটিন থাকে, এবং এখানে তোমার মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। কোষ ঝিলি লিপিড প্রোটিন দ্বারা তৈরি। এরপর মেসোজোম, কোষ ঝিলি ভাস্কুলার মেসোজোম বলি, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। সাইটোপ্লাজম, যেখানে হচ্ছে তোমার আদিকেন্দ্রিক রাইবোজোম থাকে এবং হচ্ছে কি তোমার ডিএনএ বা নিউক্লিওসোম অবস্থান করে, এবং এখানে তোমার হচ্ছে তাদের সঞ্চিত পদার্থ এগুলো অবস্থান করে, এবং ক্রোমাটোফোর নামক দানা থাকে। এরপর হচ্ছে পিলি আছে, এবং হচ্ছে কি তোমার ফ্লাজেলা আছে। ফ্লাজেলা চলতে সাহায্য করে, পিলি হচ্ছে পোষকদের সাথে যুক্ত করতে সাহায্য করে। এই পয়েন্টগুলো লিখবা, চিত্র আঁকবা, ব্যাকটেরিয়ার চিত্র মাস্ট। পরেরটা আসলে এর গঠন বর্ণনা করো, তোমার T2 ভাইরাসের বৈশিষ্ট্য। T2 চিত্র আঁকলাম। এরপর হচ্ছে মাথা, লেজ আছে, মাথার ভেতর তোমার মাথাটা হচ্ছে তোমার প্রোটিন দ্বারা তৈরি, ভেতরে হচ্ছে তোমার ডিএনএ দ্বিসূত্রক থাকে, এবং মাথার ওজন ডিএনএর ওজন মাথার ওজনের প্রায় কত 50%। তারপর হচ্ছে তোমার 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে, 150টা জিন থাকে, এবং লেজের ভিতরে একটা কলার থাকে, একটা বেস প্লেট থাকে, কয়েকটা স্পাইক থাকে, এবং 6টা স্পর্শক তন্তু থাকে। শেষ, নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, বি এর দেহে এর সংখ্যাবৃদ্ধি কিভাবে ঘটে? ঠিক আছে, তাহলে লাইটিক চক্র, লাইটিক চক্র। তো লাইটিক চক্রের স্টেপ কিন্তু 5টা। প্রথমে কি, তোমার ভাইরাস এসে ব্যাকটেরিয়ার গায়ে বসছে, এটা হচ্ছে সংযুক্তিকরণ। এরপর ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার অণুতে প্রবেশ করছে, এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ অণু প্রবেশ। এরপর তোমার কি হয়েছে, এরপর আমাদের ওই ভাইরাসের ডিএনএ প্রতিলিপন ঘটছে, ব্যাকটেরিয়া ডিএনএকে মেরে ফেলছে। এরপর হচ্ছে বিভিন্ন দেহাংশ একত্রিত হয়ে নতুন ভাইরাস তৈরি করছে। একটা ভাইরাস যখন তৈরি হয়ে গেছে, তখন হচ্ছে ব্যাকটেরিয়া দেহ থেকে লাইসিস করায় বাইরে বের হয়ে যাবে। সো স্টেপ 5টা। আচ্ছা, এ জীবজড়ের জেরো শতবন্ধন, এখানে তোমরা এর জীব বৈশিষ্ট্য এবং এর জড় বৈশিষ্ট্য এগুলো লিখবো। তাহলে জড় বৈশিষ্ট্য কি কি, এদের ভেতর কিছু থাকে না, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। এদের হচ্ছে তোমার জনন করতে পারে না, এদের মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, প্লাস্টিড কিছুই নাই। এবং এদের হচ্ছে 4টা জিনিস করা যায়, ব্যাপন করা যায়, দ্রবণ তৈরি করা যায়, ক্যালাসিত করা যায়, তরলীকরণ করা যায়। জীব বৈশিষ্ট্যের ভিতরে এদের পরিব্যক্তি ক্ষমতা আছে, সংখ্যা বৃদ্ধি করে, প্রকরণ তৈরি করতে সক্ষম, এবং হচ্ছে কি এরা অন্য দেহের সাহায্যে তোমার কি করতে পারে, যৌনজনন তোমার বংশবৃদ্ধি করতে পারে। সো আমরা জীব আর জ্বরের বৈশিষ্ট্য দুটো আলাদা লিখবো এবং তাই লিখবো। তাহলে যেহেতু ভাইরাসের দেহে জীব এবং জ্বরের বৈশিষ্ট্য একসাথে আছে, তাকে আমরা কি বলবো, জীব ও জ্বরের মধ্যবর্তী সেতুবন্ধন বলবো। ঠিক আছে, বি প্রতিনিধিত্বকারী অণুজীবের দ্রুত সংখ্যাবৃদ্ধির প্রক্রিয়া। দ্রুত সংখ্যাবৃদ্ধি হচ্ছে লাইটিক, আর যেটা ধীর সেটা হচ্ছে কি লাইসোজেনিক। সো এখানে লাইটিক চক্র ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, এবার আসো কি বলছে, বি অণুজীবের ভূমিকা ব্যাখ্যা করো। তার মানে এখানে ব্যাকটেরিয়ার গুরুত্ব চাইছে। ব্যাকটেরিয়ার কি চাইছে, গুরুত্ব চাইছে। তাহলে ব্যাকটেরিয়ার গুরুত্বগুলো কি কি, ব্যাকটেরিয়ার গুরুত্বগুলোর প্রথমে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, তারপর নাইট্রিফিকেশন, তারপর হচ্ছে তোমার পাট পচন, পাটের আঁশ তৈরি, চামড়া উন্মুক্তকরণ, দই তৈরি, ভিটামিন তৈরি, ভিনেগার তৈরি, তারপর হচ্ছে বিভিন্ন রোগের ভ্যাকসিন তৈরি, ওষুধ তৈরি। ঠিক আছে, এই কথাগুলো লেখাবো উইথ ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়ার নাম না লিখতে তুমি কখনোই পাবা না। যেরকম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনের যে ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টার, সিডোমোনাস, তারপর নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, নাইট্রোব্যাক্টার, নাইট্রোমোনাস, নাইট্রোকক্কাস, তারপর হচ্ছে তোমার ভ্যাকসিন তৈরির যে বিক্রিয়া ডিপিটি, তারপর পলিমিক্সিন, তারপর হচ্ছে তোমার ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পাটের আঁশ, ব্যাসিলাস হচ্ছে চামড়ার উন্মুক্তকরণ, দই তৈরির জন্য ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিটোব্যাক্টার হচ্ছে তোমার ভিনেগার তৈরি। সব এইগুলো লেখা লাগবে। ঠিক আছে, বলছে উদ্দীপকের নির্দেশিত এই অণুজীবটি রোগ সৃষ্টি এবং রোগ প্রতিরোধ উভয় ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে এর হচ্ছে তোমার ভ্যাকসিন তৈরি বা এর যে গুরুত্ব সেটা লেখা লাগবে, যে ভ্যাকসিন তৈরি করতেছে তোমার কলেরা, টাইফয়েড, আমাশয়, জন্ডিস, তারপর হচ্ছে জলাতঙ্ক, এরপর হচ্ছে তোমার প্লেগ, বসন্ত, এগুলোর যে ভ্যাকসিন তৈরি করতেছে ভাইরাস থেকে। ঠিক আছে, এবং হচ্ছে এগুলোর যে রোগ, এই রোগগুলো লেখা লাগবে। সো এখানে শুধুমাত্র আমরা হচ্ছে ভাইরাসের গুরুত্ব লিখবো এবং ভাইরাস কি কি রোগ করে সেগুলো লিখবো। তাহলে ভাইরাস কি কি রোগ করতে পারে, তোমার ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, এইডস, তারপর হচ্ছে এইচপিভি, এরপর হচ্ছে তোমার সার্স, তারপর হচ্ছে মার্স, তারপর হচ্ছে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, এগুলা। ঠিক আছে, না ডিপথেরিয়া না, ইনফ্লুয়েঞ্জা আর কি। ঠিক আছে, ওকে।
এটা হচ্ছে ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়ার যে পার্থক্য আছে সেটা। সাদৃশ্য বৈসাদৃশ্য যেহেতু চাইছে, তাহলে আমরা একটা ছকে সাদৃশ্য লিখবো আর একটা ছকে কি লিখবো, বৈসাদৃশ্য লিখবো। ঠিক আছে, লাস্ট অফ অল হচ্ছে উদ্দীপকের এ দ্বারা বি আক্রান্ত হলে ধ্বংস হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ লাইটিক আর লাইসোজেনিকের কথা। ঠিক আছে, তোমার লাইটিকে হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, লাইসোজেনিক এই ব্যাকটেরিয়া কি ধ্বংস হয় না। সো এই দুইটা তুলনামূলক যে আলোচনা বা হচ্ছে স্টেপগুলোর ব্যাখ্যা সেগুলো লিখবো। এই সো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে এগুলোই আসে ঘুরে ফিরে, এগুলাই কমন ফালানোর আসলে কিছু নেই। ওকে, এবার আসেন এটা 2 নাম্বারটা। বলছে দেখো, রেজা এবং আরিফ উভয়জন আক্রান্ত হলো, প্রকাশিত লক্ষণ ভিন্ন। রেজার প্রচন্ড মাথা ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, আরিফের কাঁপুনি সহ জ্বর, বমি বমি ভাব, রক্ত স্বল্পতা হয়ে গেছে। ওকে, তাহলে উদ্দীপকে নির্দেশিত দ্বিতীয় ধরনের জ্বরের জন্য দায়ী অণুজীবের জীবন চক্রে যৌনক্রম ব্যাখ্যা করো। তার মানে কাঁপুনি সহ জ্বর, বমি বমি ভাব, রক্ত স্বল্পতা, এটা একটা জিনিসের জন্য দেখা যায়, সেটা হচ্ছে তোমার ম্যালেরিয়া। সো ম্যালেরিয়ার যৌনক্রম। সো এই ম্যালেরিয়া জনক্রম মানে কি, ম্যালেরিয়ার দেহে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক যে আবর্তন আছে সেটার কথা বলা হয়েছে। তাহলে দেখো, এই যে তোমার হচ্ছে ম্যালেরিয়া যে জনক্রম, সেখানকার হচ্ছে তোমার দুইটা দশা আছে, একটা হ্যাপ্লয়েড দশা, একটা ডিপ্লয়েড দশা। তুমি জাস্ট মনে রাখো যে ম্যালেরিয়ার জীবাণুর মাত্র ডিপ্লয়েড দশা 3টা, একটা হচ্ছে জাইগোট, একটা হচ্ছে উওকিনেট, আর একটা হচ্ছে উওসিস্ট। কি জাইগোট, উওকিনেট, উওসিস্ট। জাইগোট হচ্ছে তোমার শুক্রাণু নিউমোনো মিলে যেটা তৈরি হয়েছে, চলনশীল জাইগোটকে আমরা বলতেছি ওকিনেট, এবং এর আশেপাশে যদি একটা সিস্ট তৈরি হয় তখন তার নাম হচ্ছে কি ওসিস্ট, এবং ওসিস্ট থেকে তোমার পরবর্তীতে স্পোরোজয়েড, কিপ্টোজয়েড, তারপর হচ্ছে মেরোজয়েড, এগুলো তৈরি হয়। সো ওই 3টা বাদে যা তৈরি হবে সব কি আমার হ্যাপ্লয়েড দশা। সো আমরা একটা ছক করব যেখানে ডিপ্লয়েড দশা থাকবে 3টা এবং কি হ্যাপ্লয়েড দশা থাকবে বাদবাকিগুলো, তাইলে যৌনক্রমটা। ঠিক আছে, উদ্দীপকে আরিফের আক্রান্তকারী অণুজীবটি লোহিত রক্ত আক্রমণের চিত্রটি দেখো। লোহিত রক্তকণিকা যেহেতু বলছে, এটা হচ্ছে আমার এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনি তোমার শুরু হবে কোত্থেকে, শুরু হবে হচ্ছে তোমার ট্রফোজয়েড দশা থেকে। ঠিক আছে, তাহলে তোমার মাইক্রোমেটাকিপ্টোমেরোজয়েড তোমার আরবিসিতে আসছে, আসার পর যে দশাটা তৈরি তার নাম হচ্ছে ট্রফোজয়েড। এরপর হচ্ছে সিগনেট রিং, অ্যামিবাইড ট্রফোজয়েড, সেখান থেকে তোমার রোজের দশা, এরপর হচ্ছে সাইজোন দশা, তারপর হচ্ছে রোজের দশা, এরপর হচ্ছে মেরোজয়েড দশা, এবং সেখান থেকে ম্যাক্রোগ্যামেটোসাইট এবং কি মাইক্রোগ্যামেটোসাইট। মাইক্রো থেকে তৈরি হয় শুক্রাণু, ম্যাক্রো থেকে তোমার তৈরি হয় কি ডিম্বাণু। ম্যাক্রো আর মাইক্রো 7 দিনের ভিতর যদি মশাকে গ্রহণ না করে সেগুলা আমাদের দেহে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে তোমার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কিছু বলা লাগবে, সেটা হচ্ছে অ্যামিবাইড ট্রফোজয়েড দশাতে তোমার হচ্ছে সারফ্রান্স দানা দেখা যায়, যেখান থেকে তুমি ম্যালেরিয়া শনাক্তকরণ করতে পারো, এবং সাইজোন দশায় তোমার হিমোজয়েন জমা হতে থাকে, এবং হিমোজয়েন যখনই মেরোজয়ের দশা থেকে বের হয়ে পড়ে রক্তে, তখন তোমার কি রোগ হয়, যেইটা জ্বর হয় আর কি। সো এই জ্বরের জন্য দায়ী হচ্ছে তোমার পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ। ঠিক আছে, তাহলে বজ্র পদার্থের নাম কি হিমোজয়েন, আর হচ্ছে আমার যেইটা দিয়ে তুমি দেখতেছো তার নাম কি সারফ্রান্স দানা। প্রতিরোধ তুমি পারবা। ঠিক আছে, আরিফের রোগের জীবাণুটি অমেরুদণ্ড পোষকের জনন প্রক্রিয়া সম্পন্ন করে তা ব্যাখ্যা করো। তার মানে আমরা এখানে হচ্ছে মশকের ক্রপের ভেতর যে জিনিসগুলো হয় সেগুলো ব্যাখ্যা করবো। সো ব্যাপারটাগুলো কি কি আমি তোমার যদি বলি, এই যে আমরা ম্যাক্রোগ্যামেটোসাইট আর মাইক্রোগ্যামেটোসাইট তৈরি মানে মশকে গ্রহণ করছিল, তাহলে ম্যাক্রো থেকে তোমার তৈরি হয় ডিম্বাণু, শুক্রাণু থেকে তোমার তৈরি হয় কি মাইক্রো থেকে তোমার তৈরি হয় কি শুক্রাণু, তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তোমার তৈরি করছে কি জাইগোট। এই জাইগোটটা পরবর্তীতে হচ্ছে তোমার ক্রপের বাইরে চলে আসে, ক্রপের প্রাচীরে, তখন তোমার হয় কি উওকিনেট। এর বাইরে তোমার যেটা সিস্ট তৈরি হয় তার নাম কি উওসিস্ট, সেখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে তোমার তৈরি হয় স্পোরোজয়েড। সো একটা মশকের দেহে তোমার একই সাথে স্পোরোজয়েড তৈরি হয় 3,26,000। সো যখন একটা মশকে কামড় দেয় কারো বডিতে, তখন তার থেকে 10% স্পোরোজয়েড তোমার কোথায় চলে আসে, আমাদের দেহে চলে আসে। ঠিক আছে, এটা উদ্দীপকে উল্লেখিত আরিফের আক্রান্ত রোগের রক্ত স্বল্পতার কারণ একটাই, একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটা একটা রাসায়নিক পদার্থ তৈরি, তার হচ্ছে লাইসোলিসিথিন। এই লাইসোলিসিথিন অ্যান্টিবডি তোমার হিমোলাইসিন অ্যান্টিবডি তৈরি করে। এই হিমোলাইসিন হচ্ছে হিমোলাইসিস ঘটে। হিমোলাইসিস মানে কি আরবিসি ধ্বংস হয়ে গেছে, বা এরিথ্রোসাইটিক সাইজোগনি যখন হয় তখন তোমার আরবিসিগুলো কি ধ্বংস হইতে থাকে, এটাই হচ্ছে তোমার কি রক্ত স্বল্পতার কারণ। ঠিক আছে, এই জন্য আমাদের অনেক সময় ম্যালেরিয়া হলে যকৃৎ এবং হচ্ছে যে লিভার সেগুলো হচ্ছে পালপেবল বা হচ্ছে বড় হয়ে যায়, হেপাটাইটিস স্প্লিনোমেগালি দেখা যায়। আরিফ যে জ্বরে আক্রান্ত সেই জীবাণুটি মশকের ক্রপের ভেতর জীবনচক্রের যে অংশ সম্পন্ন করে তার চিহ্নিত চিত্র। ঠিক আছে, সে শিক্ষককে বলছিলাম চিত্র আঁকবে এগুলোতে চিত্র আঁকবো, ব্যাখ্যা তোমার কম দিলেই হবে। ঠিক আছে, রেজা এবং আরিফে
আক্রান্ত রোগ নিয়ন্ত্রণের জন্য কিছু মশকের কিছু প্রজাতি নিয়ন্ত্রণ জরুরি। তার মানে হচ্ছে তোমার আরিফের যে রোগ সেটা ছিল অ্যানোফিলিস মশকের কারণে, আর হচ্ছে তোমার রেজার যে রোগ সেটা হচ্ছে অ্যাডিস মশকের কারণে। সো কিভাবে তুমি মশক নিধন করতে পারো সেই কথাবার্তা বলা হয়েছে। উদ্দীপকে রেজার জ্বরের প্রতিকার প্রতিরোধের উপায়। ডেঙ্গু জ্বরের প্রতিকার কি, প্রতিরোধ কি? মশকে কেমন করে তুমি কামড়াবে না, সেটা হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকার হচ্ছে ওরা বেশি বেশি ফ্লুইড, স্যালাইন, ফলমূল এগুলো খাওয়াইতে হবে, ঠিক আছে? এই ডেঙ্গু জ্বরের প্রতিকার প্রতিরোধ। লাস্ট অফ হচ্ছে উদ্দীপকে আরিফের আক্রান্ত রোগের জন্য দায়ী পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজনীয়তা। দেখো, দুটি পোষক না থাকলে আমাদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক আবর্তনটা হইতো না। তোমার হচ্ছে এর ফলে যে পরজীবীর যে হচ্ছে তোমার আয়ু সেটা হচ্ছে কমে যেত এবং কি বিলুপ্তি ঘটতো। এই জন্য যখন মানুষ এবং মশকি দুইটাই আছে তখন হচ্ছে কি এদের ভিতরে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে এদের ভেতর হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমে আবর্তনটা ভালো হচ্ছে। এই জন্য দুইটা দশা প্রয়োজন। এই জন্য মানুষ ম্যালেরিয়ার জন্য হচ্ছে মাধ্যমিক পোষক আর মুখ্য পোষক হচ্ছে কি তোমার মশকি। সে জাস্ট আমাকে ইউজ করে তোমার এই গ্যামেটোসাইটগুলো তৈরি করে নেয়। ওকে, এই হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর কথাবার্তাগুলো। ওকে, এবার আসেন চ্যাপ্টার 5। চ্যাপ্টার আছেই, মানে কোশ্চেন হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। শৈবাল থেকে কোশ্চেন হতে পারে ইলোথ্রিক্সের গঠন, যৌন জনন, অযৌন জনন। আর ছত্রাক থেকে হইতে পারে মাশরুমের গঠন, গুরুত্ব। এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? এই 5টা কোশ্চেন মোটামুটি হওয়ার চান্স বেশি, বাদ বাকিগুলো আসতে পারে, বাট এই 5টা থেকে বোর্ড কোশ্চেন হয়েছে। তাহলে চলো কোশ্চেনটা একটু দেখি। বলছে সমাঙ্গদেহী। ওকে, সমাঙ্গদেহী মানে হচ্ছে শৈবাল। সবুজ বলছে, তাহলে আরো বুঝে গেলাম কিছু অসবুজও হয়। ওকে, সবুজের মধ্যে বহুকোষী একটিতে গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, তার মানে উলোথ্রিক্স, বেকারি শিল্প, ছত্রাক, এগুলা। ওকে, বলছে এটা হচ্ছে শৈবালের জনন, অযৌন জনন। শৈবালের অযৌন জনন। সো কি হয় ব্যাপারটা, তোমার ইলোথ্রিক শৈবাল একটা বহুকোষী শৈবাল, এর প্রত্যেকটা কোষ থেকে তোমার স্পোর তৈরি করার ভূমিকা আছে বা স্পোর তৈরি করতে পারে। তাহলে প্রত্যেকটা কোষের নাম হচ্ছে স্পোরানজিয়াম। তাহলে তোমার দুইটা শৈবালের থেকে দুইটা ভিন্নধর্মী কি তৈরি হবে, তোমার স্পোর তৈরি হবে। এই স্পোরগুলো তোমার বের হয়ে তোমার কোনো একটা জায়গায় সঞ্চরণশীল থাকবে। তাহলে স্পোরগুলো যখন বের হয় চলতে পারে প্রথম দিকে, তখন তার নাম হচ্ছে জুস্পোর। জুস্পোরগুলোর পরবর্তীতে তোমার একটা আবরণ চলে আসে, তখন তার নাম হচ্ছে অ্যাপ্রানোস্পোর বা হিপনোস্পোর। এরপর হচ্ছে খাদ্য সঞ্চয় করে এবং 2 থেকে 6 দিন সন্তরণের পরে এই জিনিসগুলো হয়। এবং এরা যখন একটা প্রতিকূল পরিবেশে যায় তখন স্পোরগুলো থেকেই তোমার কি নতুন একটা উদ্ভিদ তৈরি হয়। সো ব্যাপারটা হচ্ছে দেহকোষ সেগুলো স্পোর তৈরি করতে পারে, সেগুলো হচ্ছে স্পোরানজিয়া। সেখান থেকে তোমার জুস্পোর, এবার তোমার একটা বাইরে একটা আবরণ তৈরি হয়, তারপরে অ্যাপ্রানোস্পোর। অ্যাপ্রানোস্পোর পরবর্তীতে হচ্ছে একটা অনুকূল পরিবেশ পাওয়ার পর সেখান থেকে তোমার কি হয়, এটা নতুন শৈবাল তৈরি করে। এটা হচ্ছে অযৌন জন্ম। তার মানে এখানে কিন্তু শুক্রাণু, ডিম্বাণু বা দুইটা শৈবালের মিলন এগুলো কিচ্ছু নাই। সো এখানে জাস্ট স্পোর থেকে নর্মালি হচ্ছে স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে গেছে কি নতুন শৈবাল বা নতুন ইলোথ্রিক্স। এটা হচ্ছে অযৌন জন্ম। এবার আসো পরেরটা, বর্ণিত সবুজ উদ্ভিদের গঠন সংক্ষেপে বর্ণনা করো। কারণ সবুজ উদ্ভিদ মানে হচ্ছে ইলোথ্রিক্সের গঠন বলছে। সো ইলোথ্রিক্সের গঠন যেহেতু বলছে, দেখো তাহলে ইলোথ্রিক্সে হচ্ছে তোমার একটা সবুজ বর্ণের সমাঙ্গদেহী শৈবাল। এটা তোমার ফিলামেন্টাস কলোনিয়াল বা দলবদ্ধ হয়ে বসবাস করে। নিচে থেকে একটা কোষ আছে, তার নাম হচ্ছে হোল ফাস্ট কোষ, এটা সবচেয়ে বড় কোষ। এবং এরপর হচ্ছে তোমার বহুকোষীয় একটা কোষ আছে এবং এগুলো হচ্ছে তোমার টুয়েন। এরপর এদের যে প্লাস্টিড সেগুলো হচ্ছে কি গার্ডেল বা বেল্ট বা ফিতা বা আংটি আকৃতির। এবং এই প্লাস্টিকগুলো চারপাশে তোমার পাইরিনয়েড নামক কি থাকে, একটা প্রোটিনের আবরণ থাকে, যেগুলো হচ্ছে তোমার খাবার কি রাখে, জমা রাখে। এবং এদের প্রধান সঞ্চিত খাদ্যের উপাদান কি, স্টার্চ। শেষ, চিত্র আঁকবা, গঠনগুলো লিখবা। অসবুজটির গঠন, তাহলে মাশরুমের গঠন। মাশরুমের দুটো অংশ, একটা হচ্ছে তোমার ফ্রুট বডি আর একটা হচ্ছে তোমার মাইসিলিয়াম। মাইসিলিয়াম হচ্ছে দড়ি সুতার মতো, ঠিক আছে? আর ফ্রুট বডিতে তোমার কি কি থাকে, তোমার একটা পাইলিয়াস থাকে, তারপর হচ্ছে ছাতার মতো গিল থাকে, এটা হচ্ছে কাণ্ড থাকে, স্টাইপ বলা হয়। এবং তার উপরের দিকে একটু ভাঁজ ভাঁজ আছে, তার নাম হচ্ছে আমার কি অ্যানুলাস, ঠিক আছে? এই গঠনগুলো তুমি ব্যাখ্যা করবে। এরপর আসেন সবুজ উদ্ভিদের যৌন জনন বর্ণনা করো। দেখো, শৈবাল হচ্ছে একটা থ্যালাস প্রকৃতির উদ্ভিদ। সো দুইটা থ্যালাস থেকে তোমার কি হয়, দুইটা ভিন্ন ধর্মী তোমার 2 ফ্লাজেলা বিশিষ্ট একটা কোষ তৈরি হয়।
এটাকে আমরা বলি গ্যামেট। সো গ্যামেট যে কোষ থেকে তৈরি হয়েছে তার নাম হচ্ছে গ্যামেটোনজিয়াম, ঠিক আছে? ওকে, সো দুইটা গ্যামেট যখন মিলিত হয় তখন তোমার 4 ফ্লাজেলা বিশিষ্ট একটা জাইগোট তৈরি হয়। এরপর হচ্ছে ফ্লাজেলাগুলো কি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে তারপর সেটা কি হবে, বিভাজিত হবে। বিভাজিত হয়ে তোমার কি করবে, আমার মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টা কি তৈরি করবে, 4টা থ্যালাস তৈরি করবে। এই 4টা থ্যালাস যখন বড় হয় তখন তোমার কি হয়, শৈবাল হিসেবে আত্মপ্রকাশ করে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে যেহেতু এন প্রকৃতির অর্থাৎ গ্যামেটোফাইটিক। আচ্ছা, আমি একটু আগে তোমার হচ্ছে শৈবালের ইলোথ্রিক্সের 2n বলছিলাম, ইলোথ্রিক্স হচ্ছে এন। সো সেখান থেকে তোমার কি তৈরি হচ্ছে, নতুন শৈবাল উদ্ভিদ তৈরি হচ্ছে। সো কি দেহকোষ সেগুলো যেহেতু তোমার গ্যামেট তৈরি করতে পারে, এই জন্য গ্যামেটোনজিয়াম, গ্যামেটোনজিয়ামগুলো থেকে তোমার তৈরি হয় জাইগোট বা গ্যামেট তৈরি হয়। পরে গ্যামেটগুলো মিলিত হয়ে তোমার তৈরি করে জাইগোট। এরপর হচ্ছে এর চারপাশে একটা ভ্রূণ সিস্ট চলে আসে, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টা থ্যালাস তৈরি করে এবং 4টা থ্যালাস বিভাজিত হয়ে নতুন শৈবাল তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত সমাঙ্গতি উদ্ভিদ দুটির মধ্যে পার্থক্য, তার মানে শৈবাল ছত্রাকের পার্থক্য চাইছে। এটা সবুজ, একটা অসবুজ, এবং একটাতে তোমার প্লাস্টিড আছে, একটাতে নাই। একটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, একটা শ্বসন প্রক্রিয়া খাদ্য তৈরি করে, এইভাবে যাবে জিনিসগুলো, ঠিক আছে? উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গোষ্ঠী দুটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বতন্ত্র উদ্ভিদের প্রকৃতি কি? তার মানে শৈবাল ছত্রাক একটা মিথস্ক্রিয়ার কথা বলছে, এটার নাম হচ্ছে তোমার লাইকেন। শৈবাল ছত্রাকের মিথস্ক্রিয়ার নাম কি আমার? লাইকেন। সো লাইকেনের গঠন কি? লাইকেনের হচ্ছে তোমার ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স আর কি মেডুলা থাকে, ঠিক আছে? তো লাইকেনের বেসিক্যালি হচ্ছে তোমার ঊর্ধ্বর দিকে তোমার থাকে ছত্রাক, নিচের দিকে তোমার থাকে কি ছত্রাক, এবং মাঝখানে তোমার থাকে কি শৈবাল স্তর বা গনোডিয়াল স্তর, ঠিক আছে? তাহলে শৈবাল কি করে, খাদ্যটা তৈরি করে, সেই খাদ্যটা কে খায়? ছত্রাক খায়। আর ছত্রাক শৈবালটা কিসে হেল্প করতেছে? তোমার আশ্রয় গ্রহণে বা আশ্রয় লাভ করতে সহায়তা করতেছে, ঠিক আছে? এবং নিচের দিকে তোমার কিছু রাইজয়েড বেরোতে পারে বা রাইজেন বেরোতে পারে। সো এই যে তোমার লাইকেনের যে সঞ্চিত খাদ্য তার নাম হচ্ছে লাইকেনিন, এটা একটা কার্বোহাইড্রেটের কি উৎস। তাহলে অঞ্চল কয়টা? ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স এবং কি মেডুলা এবং কি নিম্ন স্তর, ওকে? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গোষ্ঠী দুটির অঙ্গজনন তুলনামূলক বর্ণনা দাও। এটা তোমার লাগবে না, এটা তুমি পড়বা না, ঠিক আছে? আচ্ছা, এই যে মাশরুমের গুরুত্ব, এই যে মাশরুমের গুরুত্ব, ঠিক আছে? উদ্দীপকের অসবুজ উদ্ভিদ গোষ্ঠীর একটি প্রজাতি দ্বারা আক্রান্ত আলুর প্রতিকার পদ্ধতি ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে যে আলুর বিলম্বিত ধসা রোগ, ঠিক আছে, সেটার প্রতিকার চাইছে। যে একটা গাছে যদি হয় উইড গাছটা উঠে তোমার পুরাই ফেলতে হবে, তারপর ওই যে তারপর হচ্ছে কি কি রাসায়নিক পদার্থ দেওয়া লাগে এটা একটু বই থেকে দেখবে আর কি, হ্যাঁ? লাস্ট অফ অল হচ্ছে এটা তোমার লাইকেন, ওকে? সো ব্যাপারটা হচ্ছে তোমার শৈবাল ছত্রাকের গঠনটাই বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট, শৈবালের জননটা ইম্পর্টেন্ট, ছত্রাকের গুরুত্বটা ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, ব্রায়োফাইটা রেডোফাইটা, এটা তো তোমার এন, এটা হচ্ছে তোমার 2n। তাহলে এই ব্রায়োফাইটাকে তোমরা বলবো গ্যামেটোফাইট, এটাকে তুমি বলবা স্পোরোফাইট, ঠিক আছে? গ্যামেটোফাইট আর কি স্পোরোফাইট। সো ব্রায়োফাইটা থেকে যেটা লাগবে সেটা হচ্ছে রিক্সের গঠন লাগবে, এটা হচ্ছে তোমার টেরিসের গঠন লাগবে, তোমার প্রোথ্যালাসের গঠন লাগবে, এবং টেরিসের জনক্রম লাগবে। টেরিসে কি লাগবে? জনক্রম লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে কি কি দেখো, এই দেখো দুই ধরনের উদ্ভিদ পর্যবেক্ষণ করলে এদের মধ্যে একটি উদ্ভিদ থ্যালয়েড দ্যাগ্র শাখা বিশিষ্ট এবং অপরটা হচ্ছে হৃৎপিণ্ডকৃতির গঠন বিশিষ্ট অঙ্গ থেকে জীবনচক্র শুরু হয়। ওই রেণুধর মানে হচ্ছে 2n মানে স্পোরোফাইটিক, আর গ্যামেটোফাইটিক মানে হচ্ছে কি তোমার n। সো দেখো বলছে উদ্দীপকের এ উদ্ভিদের থ্যালাসের প্রস্থচ্ছেদে চিত্র অঙ্কন করো। তাহলে রিক্সা চিত্র আঁকবা। সো রিক্সা চিত্রতে কি তোমার রোজেট দশা থাকে বা রোজেট বলা হয়, এবং হচ্ছে এদেরকে অগ্রস্থ খাঁজ বিদ্যমান, এবং এদের যে হচ্ছে সুতাগুলা এর মাঝখানে একটা কি দ্যাগ্র শাখা বা একটা বিভাজন আছে, ঠিক আছে? এটা আসবে না এবার, ঠিক আছে? ওকে, এবার আসো এ ও বি এর পার্থক্য। তার মানে আমার
মস এবং ফার্নের পার্থক্য। উদ্দীপকের এই উদ্ভিদের চিহ্নিত চিত্রসহ শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার রিক্সের বৈশিষ্ট্য চাইছে উইথ ফিগার। তাহলে কি, এদের হচ্ছে দেহ মূল কাণ্ড পাতে বিভক্ত করা যায় না, এদের নিচের দিকে এককোষী রাইজয়েড থাকে, বহুকোষী স্কেল থাকে, এবং হচ্ছে এরা হচ্ছে তোমার কোনো ধরনের পরিবহন টিস্যু নাই, এদের হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, এবং হচ্ছে এদের অগ্রস্ত খাঁজ বিদ্যমান, এবং এরা হচ্ছে তোমার রোজেট বা গোলাপের পাপড়ি নিয়ে সজ্জিত থাকে, এবং এরা হচ্ছে এই পানির মাধ্যমে তোমার কি করতে পারে, এই যৌনজনন কি বা পরাগায়ন কি করে, সম্পূর্ণ করে। ঠিক আছে, আচ্ছা, বি উদ্ভিদটির গ্যামেটোফাইটিক অংশে বর্ণনা করো। গ্যামেটোফাইটিক অংশ মানে হচ্ছে প্রোথ্যালাসের গঠন। প্রোথ্যালাসের গঠনে প্রথমে হচ্ছে এরা হৃৎপিণ্ড আকৃতির, এরা সবুজ, এদের অগ্রস্ত খাঁজ আছে, এবং এদের হচ্ছে আর্কিগোনিয়াম থাকে এবং অ্যানথ্রেডিয়াম থাকে। এই আর্কিগোনিয়ামগুলো হচ্ছে তোমার নাশপাতি আকৃতির, এবং হচ্ছে আর্কিগোনিয়ামগুলো কি উল্টানো ফ্লাক্স আকৃতির। এই অ্যানথ্রেডিয়াম থেকে তোমার তৈরি হয় শুক্রাণু, এবং তোমার আর্কিগোনিয়াম থেকে তোমার তৈরি হয় কি ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু মিলে তোমার তৈরি করে কি পরবর্তীতে এই নতুন টেরিস জাতীয় উদ্ভিদ। সো এই যে তোমার প্রোথ্যালাস, এটা একটা সহবাসী উদ্ভিদ, কারণ এখানে তোমার আর্কিগোনিয়ামও আছে, সে একই সাথে কি তোমার অ্যানথ্রেডিয়ামও আছে। সো একই সাথে শুক্রাণু নির্মাণ তৈরি করে তোমার জাইগোটের মাধ্যমে নতুন কি করতে পারে, নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, এবং নতুন উদ্ভিদটা হচ্ছে কি তোমার টেরিস। জাস্ট প্রোথ্যালাসের গঠন ব্যাখ্যা করবে। এইটা এইটা শিক্ষকের উক্তিটি হচ্ছে, এই যে দেখো প্রোথ্যালাসের ভেতর তোমার আর্কিগোনিয়ামও ছিল, অ্যানথ্রেডিয়ামও ছিল, এনএন এনএন যখন মিলিত হবে তখন 2n হবে। সো 2n মানে হচ্ছে স্পোরোফাইটিক, তার মানে হচ্ছে কি তোমার রেণুধর। তাহলে টেরিস হচ্ছে রেণুধর, আর তোমার যে মস সেটা হচ্ছে কি গ্যামেটোফাইটিক, কারণ তার বডির তোমার যে ক্রোমোজোম সংখ্যা সেটা হচ্ছে এন সংখ্যক। ঠিক আছে, বি উদ্ভিদটি যৌনক্রম সম্পন্ন করে, অর্থাৎ বি উদ্ভিদে তোমার এন দশা থাকে, 2n দশা থাকে। তাহলে এন দশাটা একমাত্র হচ্ছে প্রোথ্যালাস, আর প্রোথ্যালাস থেকে তোমার শুক্রাণু নির্মাণ তৈরি, এটা হচ্ছে এন, আর বাদ বাকি সকল দশা কি তোমার 2n, যেরকম জাইগোট, ভ্রূণ, কচি টেরিস এবং কি পূর্ণাঙ্গ টেরিস। সো যখন তুমি আঁকবা একটা দশা হ্যাপ্লয়েড লাগবে, একটাতে ডিপ্লয়েড রাখবা, হ্যাপ্লয়েড দশাগুলোর নাম, ডিপ্লয়েড দশাগুলোর নাম, একবার পর্যায়ক্রমিক ওয়েতে যাবে। ঠিক আছে, সো যেইখানে তোমার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হয় তার নাম কি আমার যৌনক্রম। উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ দুটির মধ্যে কোনটি উন্নত? অবশ্যই তোমার টেরিস উন্নত। কেন? টেরিসের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, এবং কি তোমাদের পরিবহন টিস্যু তন্ত্র থাকে, এবং এই পরিবহন টিস্যু কেমন ধরনের, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। ঠিক আছে, এটা একটু ব্যাখ্যা করা লাগবে। এর গুরুত্ব, পরিবেশের সূচক মানে হচ্ছে তোমার রিক্সিয়ার গুরুত্ব যেটা আছে সেটা আমরা ব্যাখ্যা করবো। এইটাই 6 থেকে সিকিউ আসার চান্স অভিন্ন বোর্ডে খুবই 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 কম, সেটা লেস ইম্পর্টেন্টলি পড়বা, 5-6 পরে পড়বা সবার পরে। এবার যেটা, এটা একটু ইম্পর্টেন্ট অধ্যায়, অধ্যায় 7 তোমার সাইকাসের বৈশিষ্ট্য, জীবন্ত জীবাশ্ম, তারপর জীবন্ত জীবাশ্মের পরে যেটা সেটা হচ্ছে তোমার কেন কোরারেট মূল থাকে, তারপর তোমার কেন পাম ফান্ড বলে, সাইকাসের জনন, তারপর মালভেসি, পোয়াসিয়ার পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, অর্থনৈতিক গুরুত্ব, এবং শনাক্তকারী বৈশিষ্ট্য। চ্যাপ্টার 7টা কোনো মতে স্কিপ দেওয়া যাবে না, ঠিক আছে, সাবধান। সো চ্যাপ্টার 7-এর এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল, এটা মেগা স্পোরোফিল।
এটা হচ্ছে অক্ষীয় অমরাবিন্যাস, আর এটা হচ্ছে ধানের। ওকে, দেখো তাহলে অক্ষীয় অমরাবিন্যাস মানে হচ্ছে মালভেসি, আর এটা হচ্ছে পোয়াসি। ঠিক আছে, দেখো তাহলে উদ্দীপকে এ ও বি এর পার্থক্য বর্ণনা করো। তার মানে হচ্ছে পুং স্ট্রোবিলাস অর্থাৎ মাইক্রোস্পোরোফিল ভার্সেস মেগাস্পোরোফিলের পার্থক্য। এটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা সবার পরে বলবো। বলা এ ও বি যে পর্বের প্রতিনিধি তার বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের এ আর বি হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজ বৈশিষ্ট্য কি? তোমার বীজ নগ্ন অবস্থায় থাকবে, গর্ভাশয় থাকবে না, ফল হবে না, গর্ভদণ্ড গর্ভমুণ্ড নাই, জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। ব্যতিক্রম হচ্ছে তোমার জাইলেমের ভেসেলের জন্য নিটা। ঠিক আছে, দিন হিসেবে দেখা যায় না, এটার ব্যতিক্রম কে? এফেড্রা। তারপর হচ্ছে এরা অসম রেণুপ্রসূ এবং কি এদের, এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্যগুলো। এবার সাইকাসের বৈশিষ্ট্য যদি বলি, মূল কোরালয়েড, জীবন্ত জীবাশ্ম, লিভ স্কার দেখা যায়। তারপর হচ্ছে কচি পাতা কুণ্ডলিত, যেটাকে আমরা বলি সার্সিনের ভার্নেশন বা তোমার ক্রোজিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এরা অসমরেণুপ্রসূ এবং সাইকাস কি তোমার একটা টুয়েন বা হচ্ছে কি স্পোরোফাইট। ওকে, এবার আসেন উদ্দীপকের সিওডি যে গোত্রের প্রতিনিধিত্ব করে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য। সি করে হচ্ছে মালভেসির, ডি করে কি পোয়াসির। সো মালভেসি ভার্সেস কি পোয়াসি। তাহলে মালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু বলি। এদের উদ্ভিদগুলো হচ্ছে মিউসিলেজ পূর্ণ, মুক্ত পার্শ্বপত্র বিদ্যমান, পরাগধানী এক প্রকোষ্ঠ, বৃক্ষাকার, তারপর হচ্ছে পুষ্প একক, এবং হচ্ছে কি এদের দলমণ্ডল টুইস্টেড, তারপর হচ্ছে এদের ফল হচ্ছে সাইজোকার্প, এদের অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়, এবং হচ্ছে পরাগধানী বৃক্ষাকার, কণ্টকিত, বৃহৎ। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আর যে পোয়াসিডটা বলি সেটা হচ্ছে তোমার পাতার ইগল বিশিষ্ট, কাণ্ড মধ্যপর্ব ফাঁপা, গর্ভমুণ্ড পালকের ন্যায়, পরাগধানী সর্বমুখ, ফল ক্যারিওপসিস, অমরবিন্যাস মূলীয়, এবং হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য নর্মালি। সো বৈশিষ্ট্যগুলো লিখলে তুমি নাম্বার পেয়ে যাবা ফুল। ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা নেই। এবার আসেন সি চিত্রধারী নমুনার পুষ্প সংকেত, তার মানে মালভেসির পুষ্প সংকেত লেখো। তাহলে এটা কি? এরা হচ্ছে বহুপতিসম, এরা হচ্ছে উভলিঙ্গ, এদের উপবৃত্তি 5টা, মুক্ত বৃত্তি 5টা, যুক্ত দলমণ্ডল 5টা, এবং পুংকেশর অসংখ্য এবং যুক্ত, এবং অধিগর্ভ গর্ভাশয় কয়টা আমার 5টা এবং কি আমার যুক্ত। ঠিক আছে, এই হচ্ছে পুষ্প সংকেত। তারপর এ ও বি বহনকারী উদ্ভিদের মূলের গঠন চিত্র সহ বর্ণনা করো। সো এ বি হচ্ছে তোমার সাইকাস, সাইকাসের মূলের গঠন হচ্ছে কোরালয়েড মূল। সো কোরালয়েড মূল মানে হচ্ছে দেখো সাইকাসের প্রথমে ছিল প্রধান মূল, তা নষ্ট হয়ে গেছে, হওয়ার পর তৈরি হচ্ছে অস্থানিক মূল, সেখানে আবার আক্রমণ করছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার নষ্ট আর কি অ্যানাবেনা। এগুলো হচ্ছে কোরালের মতো আকৃতি ধারণ করছে, সো এটার নাম হয়ে গেছে কি পরবর্তী কোরালয়েড মূল। ঠিক আছে, ওকে। সিওডি সংশ্লিষ্ট উদ্ভিদের গোত্রদের অর্থনৈতিক গুরুত্ব। যদি অর্থনৈতিক গুরুত্ব আসে তোমার এক্সামে পোয়াসি আসবে, মালভেসি আসার চান্স অনেক কম। সো পোয়াসিটা কি? তোমার ধান, গম, জব, তারপর হচ্ছে তোমার ভুট্টা, ঘাস, আখ, এগুলোর গুরুত্ব লিখবা। মালভেসির ক্ষেত্রে জবা, ঢেঁড়স, তারপর হচ্ছে তোমার মরিচ ফুল, তারপরে স্থলপদ্ম, মেস্তা, পাট, এগুলোর বৈশিষ্ট্য লিখবো। সো এটা আমি কিছু বলবো না। সাইকাসের এই যে বৈশিষ্ট্য এটা সেম। নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য বা তুলনা, জাস্ট উল্টা। ঠিক আছে, লাস্ট অফ অল হচ্ছে সিও দ্বারা নিজের গোত্রের তুলনা করো। তাহলে মালভেসি পোয়াসি তুলনামূলক আলোচনা। মালভেসি একটা দ্বিবীজপত্রী গোত্র, তোমার পোয়াসি হচ্ছে কি একবীজপত্রী গোত্র। একবীজপত্রীর বীজপত্র একটা, মালভেসির বীজপত্র কি দুইটা। তোমার একবীজপত্রীর মূল হচ্ছে গুচ্ছমূল, দ্বিবীজপত্রীর মূল হচ্ছে প্রধান মূল। একবীজপত্রীর পাতা হচ্ছে তোমার সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রীর পাতা হচ্ছে কি জালিকাকার শিরাবিন্যাস। সো এইভাবে তোমার কি করতে হবে? তুলনা করতে হবে। ঠিক আছে, তুলনা তো অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখবো, পার্থক্য না। ওকে, চ্যাপ্টার 7 থেকে আর মনে হয় কোনো কোয়েশ্চেন আমি রাখিনি। এটা বোর্ড কোয়েশ্চেন আমি জাস্ট তুলে দিচ্ছি, আমার আর কোনো এখানে কৃতিত্ব নেই। ঠিক আছে, টিস্যু প্রথম তুমি পড়বা ভাজক টিস্যুর ভাজক আর স্থায়ীর পার্থক্য। এরপর তুমি পড়বা
ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাস্কুলার বান্ডেলের তুলনা। মূল কাণ্ড গঠন। মূল কাণ্ডের গঠন। ঠিক আছে, আসো তাহলে টিস্যুতে এই দেখো প্রথম কোশ্চেনটাই আসছে, ছক একে টিস্যু শ্রেণীবিন্যাস উল্লেখ করো। ঠিক আছে, তাহলে ছক এক কি তোমার ভাজক টিস্যু, তাহলে শ্রেণীবিন্যাস হচ্ছে তিনটা, মানে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা অবস্থান অনুসারে, একটা কাজ অনুসারে, একটা হচ্ছে বিভাজন অনুসারে। উৎপত্তি অনুসারে আবার হচ্ছে তিন ধরনের, প্রোমেরিস্টেম, প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুসারে তিনটা, একটা হচ্ছে তোমার শীর্ষস্থ, পার্শ্বীয়, ইন্টারক্যালারি বা নিবেশিত। মাছ ভাজক টিস্যুর উদাহরণ কি তোমার, কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, ফ্রিপ। আর কাজ অনুসারে প্রোটোডাম, তোমার হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম এবং কি তোমার প্রোক্যাম্বিয়াম। ওকে, শেষ। এগুলোর হচ্ছে জাস্ট উদাহরণ বা বৈশিষ্ট্যগুলো লিখবো, সব একসাথে পুরোটা আসবে না। বলছে ছক তিন কি, ওকে, পি এর অন্তর্ভুক্ত যে অংশটি গ্যাসীয় বিনিময় ভূমিকা পালন করে তার চিত্র সহ তার শ্রেণীবিন্যাস বর্ণনা করো। তাহলে গ্যাসীয় বিনিময়ে সাহায্যকারী যে উদ্ভিদে যেটা থাকে তার নাম হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের যদি গঠন বলি, এটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত। রক্ষী কোষের পাশে তোমার কি থাকে, সহকারী কোষ থাকে। এবং শুধুমাত্র রক্ষী কোষে তোমার কি থাকে, প্লাস্টিড থাকে। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। এবং এই যে তোমার প্লাস্টিডটা যে আছে, এবং সাথে কি থাকে, গলজি বডি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া সবই থাকতেছে। এবং এই যে তোমার রক্ষী কোষের প্রকৃতির ভিত্তিতে তোমার অনেকগুলো পত্ররন্ধ্রের প্রকারভেদ আছে। একটা হচ্ছে তোমার ডায়াসাইটিক, যেখানে রক্ষী কোষগুলো নাইট্রিক কোণে থাকবে। প্যারাসাইটিক, যেখানে সমান্তরালে থাকবে। হচ্ছে অ্যানিসোসাইটিক, তোমার তিনটা থাকবে। টেট্রাসাইটিক, চারটা থাকবে। তারপর হচ্ছে তোমার এই তোমার অ্যানোমোসাইটিক, যেখানে আমি হচ্ছে রক্ষী কোষ আর সহকারী কোষকে আমি আলাদা করতে পারবো না। ঠিক আছে, এবং প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 কি থাকে, পত্ররন্ধ্র থাকে। এগুলো হচ্ছে পত্ররন্ধ্রের গঠন, চিত্র আঁকবা মাস্ট। ছক দুয়ে যে টিস্যুর কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্য উল্লেখ করো। তার মানে ছক দুই হচ্ছে পুরোটা স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন ধরনের, সরল, জটিল এবং কি নিঃস্রাবী। এবং জটিলের ভেতর পড়ে জাইলেম আর কি ফ্লোয়েম। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য নর্মালি ছক এক এবং ছক দুইয়ের যে টিস্যুর কথা বলেছে তার মধ্যে পার্থক্য। তার মানে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর কি পার্থক্য, নর্মালি ছক আকারে লিখে দিব। ছক দিয়ে উল্লেখিত টিস্যু শ্রেণীবিন্যাস করো। এ দেখো, স্থায়ী টিস্যুর ভিতর সরল, জটিল, নিঃস্রাবী। সরল ভিতর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর ইয়ের ভিতর জাইলেম আর কি ফ্লোয়েম। আর নিঃস্রাবীর ভিতর গ্রন্থি টিস্যু, আর হচ্ছে কি তোর ক্ষীর টিস্যু। শেষ, জাস্ট এই ছকটা আঁকলেই তুমি ফুল মার্কস পাবা। উদ্দীপকে নির্দেশিত ছক একের টিস্যুর কার্যকারিতা উদ্ভিদের বৃদ্ধি বিকাশে ভূমিকা রক্ষা করে। মানে ভাজক টিস্যুর প্রধান কাজ হচ্ছে চারটা, কি দেহ গঠন, দেহ বৃদ্ধি, দেহ ক্ষয়পূরণ এবং কি তোমার ভাজক টিস্যু থেকে মাঝে মাঝে স্থায়ী টিস্যু কি হতে পারে, তৈরি হতে পারে। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি বিকাশ অস্তিত্ব রক্ষায় ছক দুয়ের টিস্যুর মধ্যে তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে স্থায়ী টিস্যুর কাজ, খাদ্য তৈরি, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন এবং কি বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন রাসায়নিক পদার্থ কি নিঃসরণ। ঠিক আছে, এটা নিয়ে তেমন না। আর এই যে তোমার কোশ্চেনকে আরেকটা দিছি, এটা আরেকটা হচ্ছে তোমার মূল কাণ্ডের অন্তর্গঠন, এটা মাস্ট। ঠিক আছে, তোমার মূলে কি থাকে, কিউটিকল থাকে না, মূল রোম থাকে, কর্টেক্স বহুস্তর বিশিষ্ট, তোমার অন্তত্বক থাকে, পরিচক্র থাকে এবং জাইলেম। তোমার যে টিস্যু ভাস্কুলার বান্ডেলগুলো, এটা হচ্ছে কি তোমার অরীয় ধরনের। কাণ্ডের জন্য যদি আসো, তোমার কিউটিকল থাকে, কাণ্ডরোম থাকে না, যে থাকে সেটা বহুকোষী হবে, কাণ্ডরোম কখনো এককোষী হয় না। আর একবীজপত্রী কাণ্ডে কখনোই কি থাকে না, কাণ্ডরোম থাকে না। এবং একবীজপত্রী কাণ্ডে তোমার অন্তত্বক, পরিচক্র কিছুই থাকে না। বাট দ্বিবীজপত্রী কাণ্ডে অন্তত্বক থাকে, পরিচক্রও থাকে। সো বেসিক্যালি একবীজপত্রী দ্বিবীজপত্রীর মূল ইকুয়ালস টু তোমার দ্বিবীজপত্রীর কাণ্ড। ঠিক আছে, আচ্ছা, এটা ডিটেলস ক্লাস তোমরা কিন্তু পাবা, একটা আমাদের গ্রুপ তোমার ইউটিউবে আপলোড হবে। এবং হচ্ছে তোমার এদের যেই ভাস্কুলার বান্ডেল, সেটা হচ্ছে কি সংযুক্তের ভিতরে হইতে পারে, মুক্ত হইতে পারে, বদ্ধ হইতে পারে এবং সমদ্বিপার্শ্বী হইতে পারে। যদি একবীজপত্রী কাণ্ড হয় তাহলে হচ্ছে এটা বদ্ধ হবে, যদি দ্বিবীজপত্রী কাণ্ড হয় তাহলে অবশ্যই কি হবে, মুক্ত হবে। আর লাউ কুমড়ার জন্য অবশ্যই কি সমদ্বিপার্শ্বী। ওকে, আচ্ছা, এটা মোটামুটি হয়েছে। এবার বড় একটা চ্যাপ্টার, অধ্যায় 9। অধ্যায় 9-এর তোমার প্রোটন অ্যান্ড কোট্রান্সপোর্ট লাগবে।
ঠিক আছে, তারপর সাইটোক্রোম লাগবে, প্রশোধনের মডার্ন প্রোটন প্রবাহ লাগবে। এরপর হচ্ছে তোমার C3 ভার্সেস C4 লাগবে, C3 চক্র ব্যাখ্যা লাগবে, C4ও লাগবে। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস লাগবে, ক্রেবস চক্র লাগবে, ঠিক আছে, এবং শক্তির হিসাব লাগবে। ওকে, এই জিনিসগুলো নর্মালি লাগে আর কি। ঠিক আছে, চলেন আমরা একটু সিকিউগুলো দেখি। প্রথম সিকিউ বস্তু উদ্দীপকের এম প্রদর্শিত আধুনিক মতবাদ ব্যাখ্যা করো। চিত্র এম হচ্ছে তোমার খনিজ লবণ শোষণ, আধুনিক মতবাদ একটা মনে রাখবা, তাহলে এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। সেখানে কি হয়, তোমার মূল রোমে হাইড্রোজেন এটিপি একটা পাম্প থাকে, সেটা এটিপি এনজাইমের সহায়তায় পাম্পটা খুলে যায়, খুললে তোমার মূলের ভেতর থেকে হাইড্রোজেনের বাইরে চলে যায়, তার বদলে পটাশিয়াম আয়ন ঢোকে, কারণ পজিটিভের বদলে পজিটিভ ঢোকে, নেগেটিভের বদলে কি নেগেটিভ ঢোকে। সো পটাশিয়াম যখন ঢুকতে থাকে তখন এই পাশে আবার হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। সো হাইড্রোজেনটা কি করে, আবার হচ্ছে ভেতরে প্রবেশ করে। সো হাইড্রোজেন যখন যাবে তখন আর একা প্রবেশ করবে না, ও কাকে অ্যানায়নকে নিয়ে প্রবেশ করবে। সো হাইড্রোজেন অ্যানায়ন একসাথে যে যাওয়ার যে প্রক্রিয়া তার নাম কি, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। চিত্র আঁকবা, ব্যাখ্যাটা জাস্ট মুখে বলবা। এন প্রদর্শিত রন্ধ্রটি খোলা বন্ধ হওয়ার পিএইচ নিয়ন্ত্রিত মতবাদটি ব্যাখ্যা করো। তার মানে বিজ্ঞানী লয়েড বলছে, কি বলছে বিজ্ঞানী লয়েড কি বলছে, যদি তোমার বডির বা পত্ররন্ধ্রের অক্ষিকোষের পিএইচ 7 হয়, তাইলে সেখানে হচ্ছে সুক্রোজ প্রবেশ করবে, আর সুক্রোজ যেখানে যায় সেখানে পানি নিয়ে যায়, আর পানি কোনো জায়গায় প্রবেশ করা মানে কি অক্ষিকোষ স্ফীত হওয়া, পত্ররন্ধ্র কি খুলে যাবে। এবার আসেন, যদি পিএইচ কোনো কারণে 5 হয়ে যায় তাহলে কি হবে, তোমার অক্ষিকোষ থেকে এবার সুক্রোজগুলো বের হয়ে চলে যাবে, বের হয়ে এখানে ঢুকবে কি আমার স্টার্চ ঢুকলে সেখানে পানিও বের হয়ে যায়। সো পানি বের হওয়া মানে কি চুপসে যাওয়া এবং কি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, শেষ, এগুলোই তো। ওকে, আচ্ছা, পত্ররন্ধ্র গঠন আমরা পড়াইছি অধ্যায় 8-এ। এন অঙ্গটিতে সংঘটিত প্রক্রিয়ার প্রভাবকের বর্ণনা ব্যাখ্যা করো। ঠিক আছে, তার মানে প্রশোধনের প্রভাবক সবগুলোই বাড়ে, খালি দুইটা জিনিস কমে, একটা হচ্ছে আর্দ্রতা আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে আর্দ্রতার সাথে এবং বায়ুমণ্ডলের চাপের সাথে প্রশোধনের যে ভূমিকা সেটা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে যদি বায়ুমণ্ডলের চাপ বাড়ে তাহলে কি হবে, প্রশোধন আমার কমে যাবে, আর্দ্রতাও যদি বাড়ে প্রশোধন কি আমার কমে যাবে। এই যে এই অঙ্গটির খোলা বন্ধর একটা আধুনিক মতবাদ বর্ণনা করো, তার মানে হচ্ছে মডার্ন প্রোটন প্রবাহ বা হচ্ছে ইমামুরার যেটা আছে। সো ব্যাপারটা এরকম যে কোনো একটা পত্ররন্ধ্রের উপরে, এটা হচ্ছে মডার্ন প্রোটন প্রবাহ। মডার্ন প্রোটন প্রবাহ, সো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয় যে তোমার সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো পড়লে কি হবে, সেখানে পটাশিয়াম ঢুকবে, পটাশিয়ামের কারণে হাইড্রোজেন আয়নটা বাইরে কি হবে, বের হয়ে চলে যাবে। সো হাইড্রোজেন আয়ন যদি বের হয় তাহলে সেখানকার পিএইচ কি হবে, কমে যাবে, মানে বেড়ে যাবে, পিএইচ 7 হবে। পিএইচ 7 মানে কি, সেখানে তোমার কি সুক্রোজ ঢুকবে, সুক্রোজ ঢোকা মানে কি সেখানে পানি ঢুকবে, পানির সাথে কি রক্ষিকোষ ফুলবে এবং কি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, খুলে যাবে। এবার এটা হইতে পারে ব্লু লাইট নাই, পটাশিয়ামটা বের হয়ে গেছে, পটাশিয়ামটা বের হলে হাইড্রোজেন ঢুকবে, হাইড্রোজেন ঢুকলে কি হবে তোমার, এই জায়গায় আমার পিএইচটা কি কমে গেছে, পিএইচ কমা মানে পিএইচ 5 হয়ে যাওয়া, তার মানে সেখানে স্টার্চ ঢুকবে, স্টার্চ ঢুকলে সুক্রোজ বের হবে, সুক্রোজের সাথে পানিও বের হয়ে যাবে এবং পত্ররন্ধ্র কি হবে আমার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটার কথা বলছে। এবার আসেন উদ্দীপকের এন প্রদর্শিত অঙ্গ খোলা বন্ধর কারণ, সেম এটা। উদ্দীপকের এন প্রদর্শিত অঙ্গটি উদ্ভিদের 3টি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ভূমিকা পালন করে। প্রথমে হচ্ছে প্রশোধন, এখানে বাষ্পাকারে পানি বের হয়। এবার হচ্ছে সালোক সংশ্লেষণ, এবার হচ্ছে শ্বসন। তাহলে এখানে পানি বের হয়, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড ঢুকে অক্সিজেন বের হয়, আর শ্বসনে কার্বন অক্সাইড আউট হয়, অক্সিজেন কি হবে, ইন হয়। এই কি বললাম, হ্যাঁ ঠিক আছে, এই ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি, উদ্দীপকে উল্লেখিত এম প্রক্রিয়াটি কিভাবে সাইটোক্রোম পাম্পের মাধ্যমে ব্যাখ্যা করে। তার মানে সাইটোক্রোম পাম্প মতবাদ ব্যাখ্যা করতে বলছে। ওই যে সাইটোক্রোম এ সি বি Fe2 প্লাস Fe3 প্লাস ইলেকট্রনগুলো পরিবহন হয়ে ভিতরের দিকে প্রবেশ করছে, যে চিত্র আঁকবা আর ব্যাখ্যা ওই চিত্র থেকে ব্যাখ্যা করবা, মুখস্থ করার দরকার নেই, এখন মুখস্থ করার টাইম নেই। সো যেগুলো চিত্রতে ব্যাখ্যা করা যায় চিত্র এঁকে চলে আসবা। ঠিক আছে,
পরেরগুলো হচ্ছে পারবা, ওগুলা আমি আর বলবো না, ঠিক আছে। 2 নম্বরে আসেন, গ্লুকোজ, আরেকটা আছে মনে হয় এটার। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আসছে, সেখান থেকে দুইটা প্রক্রিয়া, একটা সবাদ একটা অবাত। সো এটা হচ্ছে কি সবাদ শোষণ, এই পাশেরটা কি আমার অবাত শোষণ, ঠিক আছে। তাহলে সবাতে কি বলছে, দেখো গ্লুকোজ থেকে কি বলছে, পাইরুভিক অ্যাসিড তৈরি করার প্রক্রিয়া বলছে। তাহলে গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সো এই যে গ্লাইকোলাইসিস মানে আমাদের 9টা ধাপ প্রপার ব্যাখ্যা লাগবে, এনজাইমের নাম লেখা লাগবে, এবং তার সাথে হচ্ছে কোন ধাপে কতটুকু শক্তি ব্যয় হচ্ছে তৈরি হচ্ছে এটা পুরোটা লেখা হবে। তাহলে যখন আঁকবা পুরোটা এক পেজ আঁকার চেষ্টা করবা, যাতে নাম্বারটা হচ্ছে কাটার কোনো চান্স নেই তাইলে, ঠিক আছে। এনজাইমের নাম তুমি যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার 0 দেওয়ার চান্স আছে, সাবধান। দেখো পরেরটা, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার 1-এর সর্বশেষ ধাপটির বর্ণনা দাও। প্রক্রিয়া 1-এর সর্বশেষ ধাপ হচ্ছে তোমার সবাদ শোষণ, এটা সর্বশেষ ধাপ হচ্ছে ইটিএস। সো ইটিএস এর বর্ণনা দিবা। সো ইটিএস এর বর্ণনা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কিন্তু ইটিএস এর বর্ণনাতে মোট আমার কমপ্লেক্স লাগে 4টা, কমপ্লেক্স 1, 2, 3, 4। এখানে তোমার ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট নীতির কারণে হাইড্রোজেন আয়নের হচ্ছে পার্থক্যের কারণে সেখানে এটিপি তৈরি হয়। সো এখানে তোমার 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি, 1 অণু FADH2 থেকে তোমার 2 অণু এটিপি তৈরি হয়। এন্ড যদি প্রাণীকোষ হয় তাহলে সেক্ষেত্রে 1 অণু জিটিপি থেকে 1 অণু এটিপি কি হতে পারে, তৈরি হতে পারে, ঠিক আছে। উদ্দীপকের 1 নং প্রক্রিয়ার যে ধাপে সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয় সেই ধাপটি ছক আকারে বর্ণনা দাও। তার মানে সর্বোচ্চ শক্তি মানে 24 অণু এটিপি, এবং এটা তৈরি হয় ক্রেবস চক্রে। সো ক্রেবস চক্রে তোমার কি হয় জানো, আমাদের পাতার যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে সে হচ্ছে তোমার অ্যাসিডাল কোয়ে গ্রহণ করে তোমার তৈরি করে সাইট্রিক অ্যাসিড, সেখান থেকে তোমার তৈরি হয় আইসোসাইট্রিক অ্যাসিড, সেখান থেকে তোমার তৈরি হয় আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সেখান থেকে তোমার তৈরি হয় সাকসিনেট ডিহাইড্রোজ কি বলে সাকসিনিক অ্যাসিড, এরপর তোমার তৈরি হয় সাকসিনাল কোয়ে, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। তাহলে এই ধাপটা তো তোমার এনজাইমের নাম লেখা লাগবে, এবং কি করা লাগবে, প্রত্যেকটা ধাপে কোন ধাপে কতটুকু শক্তি খরচ হচ্ছে সেগুলো লেখা লাগবে। সো এটাও ইম্পর্টেন্ট। সো গ্লাইকোলাইসিস ক্রেব চক্র কোনোটা বাদ দিয়ে এক্সাম হলে যাওয়া যাবে না, ওকে। আচ্ছা, উদ্দীপকের প্রক্রিয়া 2-এ বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মানে অবাত শোষণের গুরুত্ব এটা বেসিক্যালি। অবাত শোষণের কি গুরুত্ব পয়েন্ট আকারে লিখবো অবশ্যই। বেকারি শিল্প, মদ শিল্প, চিনি শিল্প, ভিটামিন তৈরি, পাটের আঁশ তৈরি, চামড়া লোমমুক্তকরণ, এগুলা। শক্তির হিসাব, ওই যে শ্বসনের শক্তির হিসাব, গ্লাইকোলাইসিসে তোমার 8 অণু এটিপি, সেখান থেকে তোমার 2 অণু খরচ হয়ে যায়, তার মানে কি 6 অণু এটিপি, অ্যাসিডাল কোয়ে সৃষ্টিতে 6 অণু এটিপি, এবং কি তোমার ক্রেবস চক্রে 24 অণু এটিপি, তাহলে মোট কত, 36 অণু এটিপি। ছক আকারে দেখানোর চেষ্টা করবা, ঠিক আছে। উদ্দীপকের নির্দেশিত প্রক্রিয়া দুটিতে ভিন্ন পরিমাণ শক্তি উৎপাদনের কারণ, তাহলে অবাত আর সবাদের যে তুলনা সেটা, কারণ একটাতে তোমার পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজন হয়, একটাতে কি পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজন হয় না। সো পাইরুভিক অ্যাসিড যখন সম্পূর্ণরূপে বিয়োজন হয় সেখানে 36 অণু এটিপি তৈরি হয়, আর যেখানে হয় না সেখানে মাত্র 2 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে। অবাত সবাদের সাদৃশ্য বৈসাদৃশ্য আর সবগুলা একই, ঠিক আছে। তাহলে অবাত শোষণ যখন এই যে বলছে অক্সিজেন আবশ্যক নয়, তার মানে এটা দ্বারা হচ্ছে অবাত শোষণের যে ধাপ গ্লাইকোলাইসিস আর পাইরুভিক অ্যাসিডের যে অসম্পূর্ণ জারণ সেটা জাস্ট তুলে ধরবো আর কি, ওকে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি শেষ অধ্যায় 9। সালোক সংশ্লেষণে C3C4 একটু পড়া লাগবে, এটা আমি স্লাইডে আনি নাই, বাট C3C4 অবশ্যই মাস্ট, তোমার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। এবার পরের অধ্যায় হচ্ছে অধ্যায় 10 বা উদ্ভিদ প্রজনন, ঠিক আছে। এখানকার কোশ্চেন্স মানে টপিক ফিক্সড, একটা হচ্ছে পরাগরেণুর গঠন, পুং গ্যামেটোফাইটের বিকাশ, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, ঠিক আছে। নিষেক প্রক্রিয়া এর গুরুত্ব, ঠিক আছে।
এটা হচ্ছে মেইন, এগুলো হচ্ছে মেইন। ওকে, তাহলে চলেন, এর একটা পুং গ্যামেটোফাইটের বিকাশ, এখানে পুং গ্যামেটোফাইট তৈরি হয় আর কি। আর এটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইট। তোমার এটা হচ্ছে তোমার কৃত্রিম প্রজনন, ঠিক আছে? তা চলে উদ্দীপকের এর বিকাশ বর্ণনা করো। তার মানে পুং গ্যামেটোফাইটের বিকাশ কি হয়, পরাগধানীতে তোমার পরাগরেণু তৈরি হয়। তাহলে পরাগধানী দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে আর্কিওস্পিরিয়াল কোষ, একটা হচ্ছে দেয়াল কোষ। আর্কিওস্পিরিয়াল কোষগুলো তোমার মিওসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তোমার 4টা পরাগরেণু তৈরি করে। এই পরাগরেণুগুলো পরবর্তীতে তোমার গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয়ে তোমার 2টা নিউক্লিয়াস তৈরি করে, একটা জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি তোমার নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস তোমার তৈরি করে এই যে পরাগ নালী, এবং জনন নিউক্লিয়াস আস্তে আস্তে নিচের দিকে নামে, এবং জনন নিউক্লিয়াস যখন হচ্ছে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি যায় তখন তোমার তৈরি করে শুক্রাণু। এই শুক্রাণুগুলোকে আমরা বলি কি পুং গ্যামেটোফাইট। শেষ, এটাকে তুমি ব্যাখ্যা করবা। বিয়ের বিকাশটা যদি বলি, ডিম্বকের যে কোষগুলো তার নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। নিউসেলাস টিস্যু যেটা হচ্ছে তোমার ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকে সেটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে তোমার বড় হয়, বড় হয়ে তোমার সেখান থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টা কোষ তৈরি করে। 3টা নষ্ট হয়, একটা থাকে। এই একটা কোষে নিউক্লিয়াস থাকে একটা, সেটা পরবর্তীতে মাইটোসিসের মাধ্যমে 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে কত 8টা হয়। 8টা হলে দুই পাশ থেকে 2টা নিউক্লিয়াস কোথায় মাঝখানে আসবে, তখন তার নাম হবে গৌণ নিউক্লিয়াস। তাহলে উপরের দিকে 3টা, নিচের দিকে 3টা। তাহলে ডিম্বকরণের দিকে যে 3টা কোষ থাকে, এটার মাঝখানে যে বড় কোষটা তার নাম হচ্ছে ডিম্বাণু, পাশের যে 2টা কোষ তাকে বলা হয় কি সহকারী কোষ, আর উপরে যে 3টা তাকে আমরা বলি প্রতিপাদক কোষ। শেষ ব্যাখ্যা। চিত্র আঁকবা, এই কথাগুলো লিখবা, এত কিছু তো নাই ঝামেলা। সি এর ডি থেকে এইচ পর্যন্ত ধাপ, তাইলে কি প্যারেন্ট নির্বাচন, কৃত্রিম স্বপরাগায়ন, এটা একটু বই থেকে দেখবা, ডি থেকে এইচ, ঠিক আছে? জাস্ট ধাপগুলার ইমাস্কুলেশন আছে, তারপর হচ্ছে ব্যাগিং আছে, লেভেলিং আছে, তারপর এই কথাগুলো আর কি বলা আছে। হ্যাঁ, এটাও সেম, কৃত্রিম প্রজনন, এগুলো সবগুলো কৃত্রিম প্রজনন নিয়ে কথাবার্তা। নিষেকের পর উদ্দীপকের চিত্রে বি এর পরিবর্তন তাৎপর্য বিশ্লেষণ করো। চিত্র বিতে দেখো, এটা ভ্রূণে পরিণত হবে, এগুলো নষ্ট হয়ে যাবে, এটা শস্যতে পরিণত হবে এবং এগুলোও কি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভ্রূণ, ডিম্বাণুটা প্রথমে জাইগোট, জাইগোটটা প্রথমে কি ভ্রূণ, আর শস্যটা পরবর্তীতে কি পুষ্টিদান করে, কাকে? ভ্রূণকে পুষ্টিদান করে। সো এই পুরো যে ডিম্বকটা এটা তোমার কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। সো নিষেক প্রক্রিয়ার পর তোমার 4টা জিনিস হয়, ভ্রূণ তৈরি, জাইগোট তৈরি হয়, সেটা ভ্রূণে পরিণত হয়, শস্য তৈরি হয়, তোমার কি বীজ, তোমার বীজ তৈরি হয়, এবং বীজ শস্য মিলে তোমার তৈরি হয় কি ফল। সো আমাদের 4টা, একটা ভ্রূণ তৈরি, বীজ তৈরি, শস্য তৈরি এবং কি ফল তৈরি, এই 4টা কাজ হচ্ছে নিষেক প্রক্রিয়ার গুরুত্ব। উদ্দীপকের চিত্র বি ছাড়াও উদ্ভিদের প্রজনন সম্ভব, তার মানে ডিম্বাণু ছাড়াও প্রজনন সম্ভব, সেটা হচ্ছে কি আমার পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে নিষেক প্রক্রিয়া হওয়া লাগবে না, নিষেক প্রক্রিয়া ছাড়াই হবে। অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, তোমার ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, এগুলোর ব্যাখ্যা করা লাগবে। সো এটা একটু জটিল, উদাহরণগুলো একটু পড়া লাগবে, সংজ্ঞাগুলো একটু পড়া লাগবে। ক ক্ষয়ের জন্য এই চ্যাপ্টারের হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং তোমার হচ্ছে অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, সিউরোগ্যামি, প্রত্যেকটা সংজ্ঞা তোমার জন্য মুখস্থ করা ফরজ। আচ্ছা, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি হচ্ছে ওই কথাগুলোই বলছে। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার গুরুত্ব, তার মানে আমাদের এখান থেকে পড়বো পুং গ্যামেটোফাইটের বিকাশ, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, তোমার কৃত্রিম প্রজনন এবং কৃত্রিম প্রজননের গুরুত্ব। ওকে, আচ্ছা। অধ্যায় 10 অনেক ছোট একটা চ্যাপ্টার, বাট ইম্পর্টেন্ট, কেউ মিস দিয়ে যাবে না। জীব প্রযুক্তি, এটা নিয়ে কিছু বলার নেই, 2টা টপিক আছে, এটা হচ্ছে টিস্যু কালচার আর এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এটা হচ্ছে টিস্যু কালচার আর এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এখানে কি হয়, তোমার টিস্যু কালচারের প্রক্রিয়া লাগবে, গুরুত্ব লাগবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব লাগবে, প্রক্রিয়া লাগবে, আর কিছু না। এটা আমি আর কিছু বলবোই না, কোশ্চেন তোমরা নিজেরা ধরতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর চ্যাপ্টার 12, এখানে এত খারাপ আসে নাই যে তোমার এটা মুখস্থ করা লাগবে। সো চ্যাপ্টার 12 সিকিউ অ্যান্সার করবা না, ঠিক আছে? নো সিকিউ, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য একবার পড়ে যাবা। ওকে, এই হচ্ছে চ্যাপ্টার 12 পর্যন্ত যেই টপিকগুলো আসে, জাস্ট বোর্ড কোশ্চেনগুলো একটা আলোচনা, এটা তোমার ক্লাসের জন্য তোমার আমি যা ধরাই দিলাম যে কোন কোন টপিক তোমার পড়তেই হবে এবং কি কি তোমার লিখতে হবে, ঠিক আছে? সো অধ্যায় বোটানি অধ্যায় 1 থেকে 12 সিকিউ ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটা করে তোমার উপকার হবে, বই টেবিলে ফেরত যাবা এবং বইটা হচ্ছে একটু ভালোভাবে পড়বা এবং কি কি টপিক পড়া লাগবে আশা করি একটা ব্রিফ আইডিয়া পেয়ে গেছো, এবং কোন কোন টপিক তুমি স্কিপ করা লাগবে সেটাও তুমি পেয়ে গেছো। সো আশা করি বোটানি এক্সাম অনেক ভালো হবে, অনেক সুন্দরভাবে এক্সাম দিয়ে আসবা।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই জুলজি সিকিউ এমসিকিউ দেখে ফেলছো, বোটানি এমসিকিউ দেখে ফেলছো। সো আশা করি একটা সেরা একটা পরীক্ষা হবে। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।